আচ্ছা, তোমাদের একটু টাইমলাইনেও শেয়ার দিও। আর দেখো তো ফেসবুকে। আচ্ছা, আমি দেখতেছি এটা পেজ থেকে অলরেডি লাইভে গেছে আর কি। আমার কথা ক্লিয়ার শুনতেছো তো দুজন? হৃদয়? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তানভীর, হৃদয় তোমাদের একটু টাইমলাইনে শেয়ার করে দিও ভিডিওটা। ভাই হ্যাঁ, এটা ঠিক আছে ভাই। শেয়ার কোথায় করবো ভাই? শেয়ার তোমরা হচ্ছে ওই যে আমার যে পেজটা আছে এখানে লাইভ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে এটা লাইভ হচ্ছে। তোমরা যারা জয়েন করতেছো একটু দ্রুত হচ্ছে শেয়ার করে দাও, ঠিক আছে? ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করো যাতে অন্যান্য আরো উপকার পায়। আর আজকে হচ্ছে কথা বলবো মূলত হৃদয় চন্দ্র আর হচ্ছে ফারহান তানভীর দুজনের সাথে। আশা করি তোমাদের উপকার পাবা। আর নর্মালি মেকানিক্যাল নিয়ে এরকম প্ল্যাটফর্ম কমই আছে যে লাইভ সেশনগুলো করা হয়। অন্যান্য ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রচুর প্ল্যাটফর্ম আছে, কিন্তু মেকানিক্যাল পর্যন্ত প্ল্যাটফর্ম কম। তো অতএব তোমরা একটু যদি মানে অনেকে ফ্রেন্ডসদের কাছে পৌঁছাও, তাহলে হচ্ছে আমরাও এরকম আরো আয়োজন করবো ইনশাআল্লাহ। এখন তোমাদের পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করতেছে। আমি একটু শেয়ার করে দেই, শেয়ার করে দিয়ে কথা শুরু করবো ওদের সাথে। যদি পাইছো ইয়াটা, ওই শেয়ার করার অপশনটা আমার। হ্যাঁ জি ভাই, আমি শেয়ার করে দিয়েছি। ওকে, ভাই, আমি তো এখনো আপনার গ্রুপে পাইলাম না। আমার পেজটাতে যাও বা আমার যে গ্রুপটা ছিল গ্রুপটাতে দেখলে হবে। আর যারা জয়েন করতেছো একটু দ্রুত অন্যদের কাছে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আমার একটু সবগুলোতে আমি একটু শেয়ার করে দিচ্ছি আমার পেজ এবং মেসেঞ্জারে, তারপরে আমি শুরু করতেছি। আর অ্যাডভেঞ্চার যে গ্রুপগুলো আছে যারা তোমরা জয়েন করছো, তুমি একটু কষ্ট করে শেয়ার করে দাও গ্রুপগুলোতে। বেশিক্ষণ কথা বলবো না, রোজার মাস, সবাই তারাবি পড়ছো। 40 থেকে 50 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। হৃদয়, পাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ ভাই, শেয়ার করা হয়েছে। আচ্ছা, যারা আছে একটু দ্রুত শেয়ার করে দাও। তোমাদের যে যে কোশ্চেন গুলো আছে এগুলো অবশ্যই করবা, এই অনুযায়ী আলোচনা করবো, ঠিক আছে? মোহাম্মদ সাগর, আসসালামু আলাইকুম ভাই। যারা লাইভে আছো তোমরা আমার কথা শুনতেছো কিনা একটু কমেন্ট করো প্লিজ।
তুমি সবার কথা শুনতেছো কিনা, যারা লাইভে আছো কমেন্ট করো। মোহাম্মদ সাগর, আসসালামু আলাইকুম। অমিত কুমার, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কায়সার আবেদিন। নরমালি হচ্ছে আমার পরিচয় সবাই জানেন। তারপরে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট। আমি হচ্ছে 14 বেস, আমি বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আজকে হচ্ছে কায়সার জব প্রিপারেশন বুয়েটিয়ান গ্রুপ থেকে মেকানিক্যাল যারা আছে অথবা অন্য যে কেউ, ঠিক আছে, যারা জয়েন করতেছে, ওকে, অমিত কুমার বর, হ্যাঁ ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে কথা বলবো। আর মূলত আমাদের এটা হচ্ছে খুব গোছানো যে প্ল্যাটফর্ম, বা অনেক গোছানো, সবাইকে হচ্ছে স্ক্রিপ্টেড এরকম না। আমরা জাস্ট হচ্ছে মানে নিজেদের লাইফে যেভাবে হচ্ছে এই 1 বছর বা 2 বছর পড়াশোনা করে জব পাইছি, এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অতএব আশা করি তোমাদের উপকার পাবা। আর যারা এখনো অনেক দিন যাবত পড়াশোনা করতেছো, জব পাচ্ছ না বা বিভিন্ন ধরনের প্রবলেমে আছো, যে 2-3 বছর হয়ে যাচ্ছে কিন্তু জব হচ্ছে না, তো তোমাদের যে কোশ্চেন গুলো, ওইগুলো কোশ্চেন এখানে করবা, ঠিক আছে। আর ওই অনুযায়ী হচ্ছে আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে আমরা শুরু করতেছি একদম প্রথম থেকে। ওই ফারহান তানভীর, তুমি একটু তোমার পরিচয়টা দাও। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে ফারহান তানভীর। আমার পড়াশোনা বুয়েট থেকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমি 17 ব্যাচ। আর আমি এখন বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো জব প্রিপারেশনের ব্যাপারে আমার এক্সপেরিয়েন্স, তো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে জব প্রিপারেশনটা আমি কিভাবে শুরু করলাম বা আমার চাকরিটা কিভাবে হলো। আমার এই টোটাল জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ভাই অনুমতি দেয় আর কি। আচ্ছা, হ্যাঁ, তোমার কাছে আসতেছি, তার আগে একটু হৃদয়ের পরিচয়টা আচ্ছা নিয়ে আচ্ছা, নিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ ভাই। আমি হৃদয় চন্দ্র পাল, মেকানিক্যাল 17 ব্যাচ কুয়েট থেকে। রিসেন্টলি আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্ট্যাটিক অ্যান্ড রোটেটিং ইকুইপমেন্ট পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে যোগদান করেছি। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ওদের কাছ থেকে হচ্ছে আমরা কথা শুনবো। তার আগে আমি একটু দেখি তোমাদের যে কোশ্চেন গুলো, যারা জয়েন করছো, তোমাদের কোশ্চেন গুলো একটু করো। মোহাম্মদ সাগর, জি ভাই শুনতে পাচ্ছি, ক্লিয়ার, ওকে, জি ভাই ক্লিয়ার। তৌসিফ ইকবাল, তবে বলতে চাচ্ছিলাম, পরে আসলে অনেকজন অডিয়েন্স হইলে সবার সাথেই কথা বলা হয় না, তো এই জন্য আমি এর আগে একটা মানে করছিলাম, 5-6 জন ছিল, এটা একটু মানে জুমে করছিলাম। ওটাতে আসলে সবাই কথা বলার সুযোগ পায় নাই, বা বললে অল্প সময় বলছে। আর অনেক লেন্দি হইলে সবাই আসলে জয়েন করে প্রথম দিকে থাকে, পরে আসলে থাকে না। তো অনেকের এতক্ষণ লেন্দি সময় থাকতে পারে না। তো ওই সব কিছু চিন্তা করে মাত্র 1 বা 2জনকে নিয়ে আসছি। নেক্সট ইনশাল্লাহ আরো যে তৌসিফ ইকবাল, তারপরে আরো যারা আছে রিসেন্ট যারা পাইছে, ওদের নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আচ্ছা, তাহলে আর বাকি কারো কোনো কোশ্চেন স্পেসিফিক যদি থাকে একটু করো দ্রুত। আচ্ছা, এনভায়রনমেন্টাল নিয়ে কিছু বলেন তাদের। আচ্ছা, ঠিক আছে। তার আগে আমি একটু বলে নেই, আজকের যে লাইভটা হচ্ছে, এখানে যারা তোমরা জয়েন করছো, ঠিক আছে, যারা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সবচেয়ে বেশি মেনশন করবা, শেয়ার করবা, এখানে জাস্ট মেনশন করলেই হবে, ওই নামগুলো হ্যাশ দিয়ে শেয়ার মানে মেনশন করলেই হবে। যারা তোমরা হচ্ছে সবচেয়ে বেশি মেনশন করবা, তার যদি হচ্ছে স্ক্রিনশট দিতে পারো, তাহলে তোমাদের ফ্রিতে ইনশাল্লাহ ভর্তি করবো। সামনের যে অ্যাডভেঞ্চার বেস 3.1 আসতেছে, ওইখানে ইনশাল্লাহ ফ্রিতে ভর্তি করবো। অতএব তোমরা এই কাজটা করো, ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করো। আরেকটা জিনিস, অনেকেরই মনে হয় যে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আমরা শেয়ার করতেছি, ওরা জেনে যাবে, মানে ওরা জব পেয়ে যাবে, আমি পাবো না। আবার বাস্তবে কিন্তু এরকম না, এখানে যারা আছে ওরাও কথা বলবে। বাস্তবতা হচ্ছে তুমি নিজে যদি পরিশ্রম করো, গোছানো প্রিপারেশন নিতে থাকো, প্রথম দিকে একটু হতাশ হবে, মানে একটা সময় পর্যন্ত 4 থেকে 5 মাস হচ্ছে প্রিপারেশন নেওয়ার টাইম। এই সময় পরে যখন তুমি প্রিপারেশন একটা মোটামুটি প্রিপারেশন হয়ে যাবা, মানে করে ফেলবা, তারপরে এক্সাম দিতে গেলে তোমার আশা থাকবে যে হ্যাঁ আমি জব পাবো। কিন্তু আলটিমেটলি দেখবা যে পরীক্ষাটা ওইরকম হচ্ছে না। তার মানে কি, তোমার প্রিপারেশনটা মোটামুটি হয়েছে, এখন দরকার হচ্ছে রিভিশন, কিছু না কিছু ভুল করতেছো, ওইটা ওভারকাম করতে করতে দেখবে ইনশাল্লাহ জব হয়ে যাবে। অতএব মানে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। ওকে, তাহলে এই বিষয়ে আমি একটু কথা বলি। তাহলে হচ্ছে ফারহান তানভীর, হ্যাঁ তুই জি একটু ভাই। বল। হ্যাঁ, কোন স্পেসিফিক কোন বিষয়টা নিয়ে বলবো, এটা একটু বললে ভালো হয়।
আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে একদম প্রথম দিক থেকে যে জার্নিটা করছিস এটা, আর হচ্ছে ওই পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট, আর টোটাল টাইম মানে একদম পাশ করার পর থেকে জব পাওয়া পর্যন্ত কতদিন লাগছে, এই বিষয়টা নিয়ে বা এই সময় কিভাবে ধৈর্য ধরে পড়াশোনা করেছিস এইটা একটু বল। আচ্ছা, ঠিক আছে। তো আমার ফার্স্ট আমরা হচ্ছে বের হয়েছিলাম 2023 সালের মে মাসের 27 তারিখে বের হয়েছিলাম, 27 অথবা 23 তারিখে বের হয়েছিলাম। তো বের হয়ে আমি 3 জেলার জন্য বের হই। তো যারা এখানে নতুন বের হয়েছে, তো আমি তাদেরকেও দাওয়াত দিচ্ছি যে তারা যাতে কিছুটা সময় তাবলিগে দেয়। এটাতে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় আর কি, এটা আমি প্রমাণ পাইছি। হ্যাঁ, যে আমার জবটা অনেক দ্রুত হয়েছে, এটার পিছনে আমি মনে করি যে আমি যে আল্লাহ রাস্তায় কান্নাকাটি করছি, এটার একটা প্রভাব এখানে অবশ্যই আছে। তো এরপরে আমি 3 জেলা থেকে আসার পরে তো সবাই তো অলরেডি পড়াশোনা তখন শুরু করে দিছিল, অনেকে অলরেডি বেশ কয়েকটা পরীক্ষা দিয়ে ফেলছে। এখন আমি কি করব কি না করব, কোন বই কিনবো, বাজারে তো প্রচলিত অনেক বই আছে, এখন কই থেকে শুরু করব। তো এটা যখন আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না, তো আমার এক ফ্রেন্ড তখন বলল যে আমাদের বুয়েটের একজন বড় ভাই আছে, 14 ব্যাচের কায়সার ভাই, তো উনি আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা বের হয় তাদেরকে গাইড করে, মেকানিক্যাল জব প্রিপারেশনের জন্য উনি গাইড করে। তো আমি আর কি ভাইয়ের ওখানে ভর্তি হই। তো ভর্তি হওয়ার পর থেকে আমি ভাইয়ের ক্লাসগুলা রেগুলারলি করি, এবং যেগুলা ভাই যেভাবে বলছিল যে ভাইয়ের কিছু শীট আছে এবং কিছু প্র্যাকটিস ম্যাথ উনি দিছিল, ওই ম্যাথ গুলো আমি আবার খাতায় সুন্দর করে আমি করছিলাম। এবং বেসিক সহ আমার দেখা যায় যে এরকম 300 পেজের আমার 3-4টা খাতা আছে, ওই খাতার মধ্যে ভাইয়ের সবগুলা লেকচার অঙ্ক আমার নোট করা ছিল। তো এরপরে নন টেকের জন্য আমি যেটা করছি, নন টেকের জন্য আমাদের বাংলার জন্য আমি বেসিক্যালি অগ্রদূত বাংলা এই বইটা পড়ছিলাম। আর ইংলিশের জন্য আপনার হচ্ছে যে প্রফেসরস এর একটা আছে যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটা ফলো করছিলাম। আর বাংলা আর সাধারণ মানে বাংলাদেশ আর আন্তর্জাতিকের জন্য আমি হচ্ছে যশ সিরিজের যে সাধারণ জ্ঞান সেটা পড়ছিলাম। তো এগুলো মোটামুটি আহ এই দেখা যায় যে আমরা 3-4 মাসের মধ্যেই পড়ে ফেলছিলাম আসলে। পড়াশোনার পিক টাইমটা হচ্ছে আমরা যে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, গ্রাজুয়েশন কমপ্লিট করার ঠিক 4 থেকে 5 মাস বা 3 থেকে 4 মাস, এটাই হচ্ছে পিক টাইম। তো এই সময়টা যদি কেউ কোনো কারণে হেলাফেলায় নষ্ট করে, দেখা যায় যে পরবর্তীতে এই যে একটা যে বড় যে গ্যাপ তৈরি হলো, এই গ্যাপটা পরবর্তীতে আর ফিল আপ করা সম্ভব হয় না। তো যারা নতুন ফ্রেশার্স যারা বের হইছেন তাদের প্রতি আমার এইটুকুই বলার থাকবে যে আপনারা এই সময়টাকে গুরুত্ব দেন। এই সময়টাই হচ্ছে প্রিপারেশন নেওয়ার সব থেকে পিক টাইম। দেখা যাচ্ছে যে এর পরবর্তীতে আপনাদের ফ্রেন্ড সার্কেলে যখন জব হয়ে যাবে, আপনাদের জানাশোনার মধ্যে যাদের সবারই জব হয়ে যাবে, আপনার হচ্ছে না, তখন আফসোস করা লাগবে। তো যারা এই সময়টা কাজে লাগায়, বের হওয়ার ঠিক 4 থেকে 5 মাসের মধ্যে যারা প্রিপারেশনটা সেরকম ভাবে সেই লেভেলে নিয়ে যায়, তো তাদেরই আসলে জবটা হয়। আর জব জব কম্পিটিশন যে কতটা হার্ড সেটা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা বুয়েটের কথাই যদি বলি, যে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বের হয় 180 জন, জাস্ট বুয়েট থেকে। অন্যান্য ভার্সিটির কথা তো বাদই দিলাম। তো আমাদের দেখা যায় চাকরি পরীক্ষা পোস্ট থাকে 10 থেকে 15টা, বেশি করেই বললাম। কমের মধ্যে বললে দেখা যায় পাঁচটাও পোস্ট থাকে, 5 থেকে 10টাও পোস্ট থাকে, 2টা পোস্ট থাকে। তো এখানে নিজের ব্যাচের সাথেই কম্পিটিশন, আবার তো সিনিয়র ব্যাচরা তো অনেকে যারা চাকরি পায়নি তাদের সাথেও কম্পিটিশন করতে হয়, অন্যান্য ভার্সিটির সাথেও কম্পিটিশন করতে হয়। তো এখানে আসলে ভুল করার কোনো অপশন নাই, যে ভুল করবে সে পিছিয়ে যাবে, তার মানে সিরিয়াল অনেক পিছনে থাকবে। তো আমি যেটা করছিলাম যে এইভাবে প্রিপারেশনটা আগে ওই লেভেলে নিয়ে গেছিলাম। আসলে সবার যেটা চেষ্টা করা উচিত যে নিজের প্রিপারেশনটাকে ওই লেভেলে নিয়ে যাওয়া, যে লেভেলে নিয়ে গেলে সে মোটামুটি বলতে পারবে যে হ্যাঁ আমার এরপরে চাকরি এক্সাম দিলে আমার আমার চাকরিটা হবে। ওই লেভেলটা না আসা পর্যন্ত তাকে কঠোর পরিশ্রম করতেই হবে। এখানে কোনো মানে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। তো প্রিপারেশনটা ওই লেভেলে নিয়ে যেতে হবে, কারণ ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্যই আসলে দেখা যায় যে কায়সার ভাই, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব যে উনি আমাকে ওই লেভেলে নিতে যতটা যতটা সর্বোচ্চ হেল্প করা সম্ভব উনি করছিলেন। এবং ওনার কাছে আমি আমার এখনো মেসেজ আছে, আমি একটু আগে একটা মেসেজ দেখলাম যে আমি ওনাকে মেসেজ দিছিলাম যে
যে ভাই একটু আমাকে বকাঝকা করিয়েন, যদি আপনার ক্লাস না করি বা পরীক্ষায় যদি অ্যাটেন্ড না করি আমাকে একটু বকাঝকা করিয়েন, যাতে আমি ঠিক মতো অ্যাটেন্ড করি, আর আমাকে একটু গাইডলাইন দিয়েন, একটু আমার উপর একটু মেহনত করেন, এই কথাটা বলছিলাম। তো উনি এরপর আমি দেখা যায় ফাঁকা সময় ফোন দিলে উনি হচ্ছে বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো। অর্থাৎ উনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে যেভাবে সময় দিচ্ছেন, আসলে এইভাবে সময় আমি খুব কম মানুষের কাছ থেকে পাইছি। হ্যাঁ, তো এটা অনেকে হেল্পফুল ছিল। আরেকটা হচ্ছে যে আহ, আমি তো বেরোছিলাম মে মাসের 23 তারিখে, আর আমি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন যে কোম্পানি, এইখানে আমার যে জব হয়েছে বিজিডিসিএল বাখরাবাদ গ্যাসে। তো এইখানে আমি জয়েন করি হচ্ছে 2024 সালের 28 জুলাই। তো আমি বের হয়েছিলাম 23 সালের মে মাসে। তো মোটামুটি আমার 1 বছর 1 মাস পরে আমি জবে জয়েন করি। রেজাল্টটা আরো এরকম 2 মাস আগে পাইছিলাম। 2 মাস না, 1 মাস আগে পাইছিলাম। তো সব মিলে বলা যায় যে 12 মাস, 12 মাস, 12 মাস পরে আমি জবে জয়েন করছি। আর 12 মাসের মধ্যে তো 4 মাস তো আপনাদের বলছিলাম যে 4 মাস আমি আল্লাহ রাস্তায় ছিলাম, তাবলিগে ছিলাম। তো 4 মাস বাদ দিলে আসলে থাকে 8 মাস, মানে 8 মাসের পড়াশোনায় বা 9 মাসের পড়াশোনায় আমি মোটামুটি আহ একটা চাকরি অ্যাচিভ করছি। তো এটাই আর কি, এটাই আমার জব জার্নি। এখন ভাই ভাইয়ের কাছে যাচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ রাহানকে। অনেক সুন্দর করে হচ্ছে তার জার্নিটা বলছে। আর বাকি যে বিষয়টা আমরা হচ্ছে এখানে যারা আছি, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা জব প্রস্তুতি নিতে যাচ্ছি, মানে অল্প অল্প করে পড়াশোনা করি, মানে অর্থাৎ যে হার্ড এন্ড সোল ট্রাই করা যে আমি এটা লাগবেই। মানে এরকম হয় যে আচ্ছা চেষ্টা করে যাচ্ছি, একটার পর একটা তো সার্কুলার আসতেছে, যদি কোনো একটা লেগে যায়, মানে এরকম চিন্তা ভাবনা করেই অনেকে পড়াশোনা করি। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আলটিমেটলি সময়গুলো চলে যায় 2 3 4 বছর পরে আসলে জব হচ্ছে না। এরকম এখানে অনেকেই আছে, আমার প্রচুর কোশ্চেন করে। আসলে মাত্র আমি ডিউটি শেষ করে এসে, মানে আজকে লাইভটা নিতে একটু লেটও হয়েছে, প্লাস হচ্ছে কোনো প্রস্তুতি নাই, জাস্ট ওদেরকে বলা ছিল এই জন্য লাইভটা নিচ্ছি। এখন নর্মালি হচ্ছে তারাবি পড়ছি মাঝখানে আবার, তাই ডিউটি শেষ করে আসছি। তারপরেও চেষ্টা করি মূলত এই জিনিসগুলোই ওভারকাম করা, এবং বারবার একই মেসেজ দিই। আমাদের কথাগুলো যে খুব বেশি নতুন বলতেছি এরকম না। ফারহান তানভীরের আগেও কথা বলছে, হৃদয় হচ্ছে নতুন, কিন্তু ঘুরে ফিরে আমাদের কথাগুলো একটাই। আমরা যারা এখানে সাকসেসফুল হয়েছে বা আমরা জব পাচ্ছি, মূল কথা একটাই যে আমাদের একই জিনিস বারবার প্রিপারেশন নিয়ে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে মানে কোনো সিলি মিস্টেক গুলো না হয়। প্রায় পরীক্ষার হলে যদি মানে 30 জন বা 40 জন মেসেজ দেয়, ভাই পারতাম কিন্তু একটু ভুল হয়ে গেছে, পারতাম একটু ভুল হয়ে গেছে, এই জিনিসগুলো ওভারকাম করতে হবে। তার পূর্বে আমি একটু দেখাই, ওই হৃদয়ের কাছ থেকে আমি শুনবো। হৃদয় হচ্ছে যে প্রথম দিকে অ্যাডভেঞ্চার বেস 1.0 ছিল, তাই না হৃদয়? জি ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ। তোর খাতাটা একটু শেয়ার করে দেখাই ওদেরকে। আচ্ছা, দেখা যাচ্ছে কি? না ভাই, এখনো আসেনি। শেয়ার হয়নি? আচ্ছা, কয়েকটা কোশ্চেন আসছে অমিত কুমার বল, এই ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল কিভাবে গুছাইছেন। আচ্ছা, এইগুলো বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তার আগে আমি একটু খাতাটা দেখাই নি, আরেকবার দেখি, একটু শেয়ার করি। স্ক্রিন। আচ্ছা, এখন কি আসছে? না ভাই, এখনো তো। আসে নাই না? আচ্ছা, এখানে নেটওয়ার্ক প্রবলেম কি না? আমার কথা তো বোঝা যাচ্ছে, তাই না? জি ভাই। আচ্ছা, একটা
একটা মিনিট আরেকবার ট্রাই করি, না হলে হচ্ছে ও আচ্ছা আচ্ছা, সরি, এটা আসলে অ্যাড টু স্টেজ দিতে হবে। এখন মনে হয় আসার কথা। হ্যাঁ এখন আসছে। দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে নরমালি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম এখানে, যে এই হৃদয় যে এক্সাম গুলো দিচ্ছিল, মানে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, আমার যে কি কি ভুল হচ্ছে, কোন জায়গায় কিভাবে পড়তে হবে, এটার জন্য আমি নরমালি গুগল ক্লাসরুমে হচ্ছে এক্সাম গুলো নিয়ে থাকি। আর এক্সাম গুলো নেওয়ার পরে এই গুগল ক্লাসরুম এখানে হচ্ছে অ্যাডভেঞ্চার বেস 1.0 তে ছিল। আর ওর হচ্ছে এই হচ্ছে হৃদয় নাম্বারগুলো, যে এইখানে হচ্ছে 61, 46, 59, 68, 62। কিছু কিছু কোশ্চেন কঠিন ছিল, অথবা প্রিপারেশন বিভিন্ন সময় খুব ভালো হয় নাই। এই বিভিন্ন কারণে কম বেশি হইতে পারে নাম্বার। কিন্তু আমার ওই ওর নাম্বারগুলো দেখে মনে হচ্ছিল যে অবশ্যই, এই যে এখানে যেমন লেখা আছে ডান লেট, তার মানে সে একটু পরে, মানে অর্থাৎ প্রিপারেশন নিয়ে হইলেও সেই পরীক্ষাটা দিছে। তার মানে ওর যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, ওর একটা জিনিস খুবই ভালো লাগতো, সে হচ্ছে কোনো পরীক্ষাতেই, মানে কোনো কারণে মিসটিস হইলেও মানে মেসেজ দিত, অথবা হচ্ছে মানে খুব ভালোভাবেই মানে চেষ্টা করে পরিশ্রম করে পরীক্ষাগুলো দিত। অনেকগুলো পরীক্ষা খারাপ হয়েছে, বাট ওভারঅল কয়েকটা পরীক্ষা দেখেই আমি খাতাগুলো দেখেই বুঝতে পারছিলাম যে ওর ভালো কিছু হবে ইনশাল্লাহ। হয়তো বা টাইম একটু এদিক সেদিক লাগবে, কারণ মেকানিক্যালের সার্কুলার খুব বেশি থাকে না, অল্প সার্কুলার থাকে। এখানে জব পাওয়াটা আসলেই ডিফিকাল্ট ডিফিকাল্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে দেখি একটু, এটা দেখা যাচ্ছে মনে হয়, এটা হচ্ছে ওর খাতা, যে কি কি ভুল করলে এই নাম্বারগুলো এখানে নরমালি দেখা যাচ্ছে। তাহলে এই জায়গাতে কোথায় ভুল করছে এইগুলো আমরা হচ্ছে দাগ দিয়ে দেওয়া হয় খাতা দেখে। তারপর এটা মোটামুটি ভালো মার্কস পেয়েছিল সে। তারপর কোন জায়গায় কি ভুল হয়েছে ওই হচ্ছে তার মোটামুটি। তারপরে হচ্ছে যদি থিওরিটিক্যাল কোশ্চেন হয়, এই থিওরিটিক্যাল কোশ্চেন গুলো আমি, যে জিনিসটা ইম্পর্টেন্ট, একটু চিত্র দিয়ে দেখানোর কথা। এখানে হচ্ছে শুধুমাত্র নর্মাল লিখছে দেখে হচ্ছে এটি দেওয়া হয়েছে। তাহলে চিত্র দিয়ে দেখালে এই জিনিসগুলো আরেকটু ভালো হয়। তাহলে এরকম আরো খাতা ছিল, যেমন এটা হচ্ছে একটা মডেল টেস্ট নেওয়া হয়েছিল। আচ্ছা, এই মডেল টেস্টটা হচ্ছে এক্সাম 9। আচ্ছা, এখানে এই যে ম্যাথটা হয় নাই, তার মানে এই জায়গাতে কিছু ভুল হয়েছে। অর্থাৎ পার্শিয়াল মার্কিং যদি 2টা বা 3টা পার্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মার্ক পাওয়া যায়। তাহলে এই হচ্ছে ওভারঅল। তারপরে এখানে যখন কোনো ডায়াগ্রাম আসবে, ডায়াগ্রামগুলো টু দা পয়েন্টে লিখতে হবে, এবং কোন জায়গায় কি, যে মাঝখানে বাফেল গুলো দেওয়া হয় নাই, যার কারণে হচ্ছে নাম্বার 2 কম পাইছে। তো এরকম করে যখন সে পরীক্ষা দিছে, সে বুঝতে পারছে আলটিমেটলি কোন জায়গাতে কি ভুল হয়েছে, কোন জায়গাতে কি শুদ্ধ করতে হবে। এবং তার যে জিনিসটা সবচেয়ে ভালো ছিল, এখানে অ্যাটেন্ড করলে বোঝা যাবে কিছু মিস হবেই, কারণ একসাথে টানা পরীক্ষা নিতে থাকলে কয়েকটা পরীক্ষা অ্যাটেন্ড নাও করা যেতে পারে। আর এই এমসিকিউ গুলো মিসিং দেখাচ্ছে, আলটিমেটলি মিসিং না, ওইটা হচ্ছে ওই সরাসরি ওই মানে গিয়ে এক্সাম দিলেই হয়, এখানে নতুন করে টার্ন ইন করার প্রয়োজন পড়ে না, এই জন্য মিসিং দেখাচ্ছে। আলটিমেটলি এগুলো পরীক্ষা দেওয়া ছিল সব। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছিল, যে সে রেগুলার এক্সাম দিত, তখন থেকে আমার মনে হয়েছে যে খুব দ্রুত ইনশাল্লাহ জব পেয়ে যাবে। যাই হোক, এখন আমি হচ্ছে ওর সাথে একটু কথা বলি, বাকিটা যতটুকু দেখানো। ওকে, আচ্ছা, তাহলে এখন মনে হয় দেখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে হৃদয়, ধন্যবাদ ভাই। হ্যাঁ, তো তাহলে তোর প্রথমেই ভাই, বিষয়ে একটু বলবি। হ্যাঁ, তোর জার্নিটা একটু বল। তোর একটা লিস্ট আছে, এই লিস্টের বিষয়ে সবাই জিজ্ঞেস করতেছিল, আর পাশ করার পর থেকে তোর মতো করে বল, পরে হচ্ছে স্পেসিফিক কোশ্চেন আসতেছে, ওইগুলো জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ভাই আসলে আমরা হচ্ছে পাস করছিলাম 2023 সালের মার্চ মাসে। পাস করার পরে আমাদের আগে থেকেই কয়জন ফ্রেন্ড মিলে ইচ্ছা ছিল আমরা হচ্ছে মেকানিক্যাল জবের দিকে যাবো আর কি। আমি নাইম আফসার সবাই আপনাদের 1.0 ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো প্রথমে ভর্তি হই আপনার ওই 1.0-তে। তারপরে ভাই আমরা রেগুলার এক্সাম দিতেন, আপনি যে খাতা দেখালেন, মানে একদম ফুল প্রিপারেশন নিয়ে, মানে সিলেবাসটা কমপ্লিট করে প্রত্যেকটা এক্সাম দিতাম। এক্ষেত্রে প্রথমে তো মানে প্রথম আপনি এমন ভাবে শুরু করছিলেন, মানে বিগত সালের কোশ্চেন গুলাই থাকতো আর কি। আর তখন কোশ্চেন গুলা ওইভাবে আসতো, মানে আগে যখন আমরা জব প্রিপারেশন শুরু করি সবগুলাই হচ্ছে বিগত সাল থেকে আসতো।
মোটামুটি ভালোই পারতাম আর কি। তারপরে 5 মাসের মতো হয়তো আমরা আপনার সঙ্গে ছিলাম, তারপরে আমি পরীক্ষা দিলাম ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। ওইটাই আমার ফার্স্ট, মানে ফার্স্ট কোনো রিটেনে টিকে ভাইবা পর্যন্ত যাওয়া। এবং আপনার 1.0 থেকেও আমরা ফার্স্ট, মানে আমি ফার্স্ট ছিলাম, আর একজন ছিল আর কি। তখন আপনি পোস্টও করছিলেন, মানে হচ্ছে মানে প্রথম আমরা রিটেনে টিকি। হ্যাঁ। তো তারপরে ভাই একটা 1.5 বছরের মতো আমি পরীক্ষাগুলা দিতেই আসছিলাম, মানে কোনোটাতে আমি রিটেনে টিকি। মানে এখন রিটেনে না টিকার পিছনে আমার কিছু কারণ, আমি আমি মনে করি এই কারণগুলা থাকতে পারে। আমি আসলে সব পরীক্ষায় দিতাম, মানে যত প্রাইভেট তার পাবলিক সবগুলাতেই দিতাম। তবে এটা একটা হয়তো মানে আমার সময় যাইতো, এটা আমার মনে হয় এটা আসলে ঠিক না। সব পরীক্ষা একদম দেয় এটা সবার জন্য আসলে ঠিক না, টাইম অনেক যায়। প্লাস আমি ভাই প্রথম দিকে প্রশ্ন ব্যাংক ওইভাবে ভালোভাবে করতাম না। মানে আমাদের অনেক বড় ভাইরা বলে প্রশ্ন ব্যাংক একটা মুখস্থর মতো করতে হবে, মানে প্রথম যখন জব জার্নিতে যাই। কিন্তু মানে আমার কেন জানি প্রশ্ন ব্যাংক পড়তে ইচ্ছা করতেছিল না, মানে ওই ম্যাথ গুলা একদম সবগুলা করতে করতে পারে বোরিং লাগতো। তো আমি তারপরে ভাই আরেকটা পরীক্ষার হলে আমি সময় ম্যানেজমেন্ট করতে পারতাম না। মানে 5টা কোশ্চেন থাকতেই আমি 4টা কোশ্চেন আনসার করার পরে সময় শেষ হয়ে যায় প্রথম দিকে একদম। আর ভাই আর একটা আমার বাজে স্বভাব ছিল, আমি হচ্ছে কোনো মানে রিস্ক নিতে, মানে ওইটা পছন্দ করতাম না। মানে কোনো কিছু বাদ দিয়ে যে পড়বো মনে হয়তো ওটাই যদি আসতো, এটা আমার একটা মানে বাজে অভ্যাস আসলে। আর প্রথম দিকে অনেক ক্যালকুলেশন ভুল করতাম। আর বেশি মানে জব নিয়ে অনেক বেশি টেনশন করতাম ভাই। এটা এই কারণগুলোর জন্য আমার আসলে আমার মানে অনেক দেরি হয়ে গেছে। তো এখন ভাই তারপরে আমি যখন প্রথমে পিওসিল পিএসসিএলটাই আমার প্রথমে হচ্ছে রিটেনের টিকা। মানে প্রথমে ঢাকা নর্থ সাউথ সাউথ সিটি কর্পোরেশনে ওটা তো প্রথম টিকলাম। 1.5 বছর পরে আমি হচ্ছে পিওসিএল এ টিকলাম। তারপরে ভাই আমি হচ্ছে এমইএস এ টিকলাম, রিটেন প্লাস ভাইবা দিলাম। রিটেন প্লাস ভাইবা দিলাম কিন্তু ভাইবাতে ওইটাতে আসেনি আর কি। এইটাই ছিল ভাই আমার পেট্রোলিয়াম তারপরে আমি তো জয়েন করলাম পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে। এইটাই মোটামুটি আমার হচ্ছে ব্যর্থতার গল্পটা। মানে আমি এটা থেকে বলতে চাবো আসলে আমি দেখি 18 ওরা আছে, ওরা এখনই অনেক হতাশ হয়ে যায়। আমি বলবো এটা আসলে হতাশার কিছু নেই, যদি আমরা ধৈর্য ধরে থাকি অবশ্যই একদিন না একদিন আমরা সাফল্যের দিকে পৌঁছাইতে পারবো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ধন্যবাদ। আসলে হৃদয়ের কথাগুলো সবাই শুনতেছিল। আমার কাছেও যে জিনিসটা মনে হয়েছে কয়েকটা, ওর আস্তে, আস্তে কথা বলছে এবং তার ব্যর্থতার মধ্যেই আল্টিমেটলি এইখান থেকে আমরা কয়েকটা পয়েন্ট আউট করতে পারি। এই পয়েন্ট গুলো যদি কাজে লাগে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন ফার্স্টেও বলতেছিল যে প্রাইভেট এবং হচ্ছে গভর্নমেন্ট ২ দিকে সে হচ্ছে পরীক্ষা দিছে। এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি হচ্ছে আমার প্রথম দিকে একটা একদম ফার্স্টে যখন আমি হচ্ছে জার্নি শুরু করি কাইসার জব প্রিপারেশন নিয়ে, আমি যখন নিজে প্রিপারেশন নেই, আমার কাছে মনে হচ্ছিল যে আমার যদি এরকম কোনো গোছানো একটু প্ল্যাটফর্ম পাইতাম, অর্থাৎ যেরকম ভাইয়ের মানে নেটওয়ার্ক চলে গেছে, সময়। আমরা ভাইয়ের জন্য একটু অপেক্ষা করি। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি ভাই শোনা যাচ্ছে। মাঝখানে মনে হয় একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল। জি জি। হুম, আচ্ছা। তাহলে আমি যখন হচ্ছে একদম প্রথম দিকে যখন আমি ভিডিও বানাই, এক্ষেত্রে বারবার আমি একটা কথা বলছি যে এর মাঝখানে আমি হচ্ছে
ওই লাফার্জ হোসিম এটাতে প্রথম ভাইবা দেয় এবং এটাতে আমার জব হয়। ঠিক আছে, তাহলে ওই জব হওয়ার পর এখন প্রাইভেট আমি জয়েন করব কি করব না এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো বড় ভাইদের সাথে কয়েকজনের সাথে আমি কথা বলছি এবং ওইটাতে জব হওয়াতে আমার একটা পজিটিভ দিক হয়েছে, আমি যদিও জয়েন করি নাই কিন্তু ওই সময় অনেক বেশি হচ্ছে আলোচনা করে যে জিনিসটা বুঝতে পারছি যে কোনো একদিকে যাওয়া উচিত। অর্থাৎ লাইফে যদি 3টা গোল হয়, দেশের বাইরে যাব, অথবা দেশে থাকবো গভর্নমেন্ট জব করব, অথবা প্রাইভেট জব, কিন্তু আমার যে কোনো একটা গোল যদি সেট করতে পারি এটা অনেকটা ইফেক্টিভ হবে এবং খুব কম সময়ের মধ্যে জব পাওয়ার একটা কার্যকারিতা আসবে। অনেকটা হচ্ছে বারবার একটা কথা বলা হয় যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, এটাতে মানে ম্যাক্সিমাম মানে আমি যে এত এত স্টুডেন্ট পড়ে আমার অ্যাডভেঞ্চার বেস 1.0 তে প্রায় 1000 ওভারঅল স্টুডেন্ট ছিল এবং লাস্টের যে বেসটাতে এখানে আলহামদুলিল্লাহ 500 জনের মধ্যে, এর মধ্যে খুঁজে দেখা যাবে যে 400 জনের মধ্যেই এই একটা অনীহাটা আছে যে কোশ্চেন ব্যাংকটা একবার দেখি একই জিনিস বারবার আসতেছে, এই টপিকগুলো একবার দেখার পরে আমরা হচ্ছে প্র্যাকটিস করি না, খাতায় প্র্যাকটিস না করে আমরা কি করি যে স্কিপ করে যাই। পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাই তখন ওই মানে মনে হয় যে পরিচিত, কিন্তু আলটিমেটলি আনসার করতে গেলে ওই জিনিসগুলোকে আননোন মনে হচ্ছে। তাহলে এই জিনিসটা যখন আমরা হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছি আননোন মনে হচ্ছে বা সলভ করতে যাচ্ছি, এই সব কারণেই পেনিকড হয়ে যাচ্ছে, টাইম ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেকগুলো কোশ্চেন আসতেছিল যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। আমি তো অনেক কথা বলি, আজকে যেহেতু হচ্ছে তোদের নিয়ে আসছি আমি নিজে কথা বলবো না। ফারহান তানভীর, একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে স্পেসিফিক ভাবে তোর স্ট্র্যাটেজিটা কি ছিল একটু বল। টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আমি শুরুতেই হচ্ছে আমি ডিপার্টমেন্টাল যে প্রশ্নগুলো ছিল মেকানিক্যাল বেসড সেই প্রশ্ন, অর্থাৎ যে ম্যাথ গুলো আমাদের বুয়েট প্যাটার্ন যেটা হয়, যে বুয়েট প্যাটার্নে তো আমাদের আহ, অর্থাৎ মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের যেটা ডিপার্টমেন্টাল সেখান থেকে ম্যাথ আসতো, আর নন ডিপার্টমেন্টাল থেকে হচ্ছে এমসিকিউ আসতো। তো আমি ফার্স্টেই যেটা করতাম, আমি ডিপার্টমেন্টাল গুলো সব অ্যান্সার করে ফেলতাম। এবং আমি যখন এই বাকরাবাদের পরীক্ষাটা আমি যখন দেই, আমার তখন হচ্ছে 5টা প্রশ্ন ছিল, 5টা ম্যাথ ছিল। তো আমি 5টা ম্যাথ দেখেই আমার তখন একটা বিশ্বাস হয়ে গেছিল যে আমার মনে হয় চাকরিটা হবে, কারণ আমি 5টা ম্যাথই পারি। তো আমি প্রত্যেকটা এক্সামে যেটা করতাম যে 5টা ম্যাথই বা যে 8টা ম্যাথ কখনো থাকতো কখনো 5টা থাকতো, আমি সবগুলো আগে অ্যান্সার করতাম। এবং আমার ওটা টাইম ধরা থাকতো যে আমি 1 ঘন্টা সচরাচর টাইম থাকে, তো 1 ঘন্টার মধ্যে আমি 30 মিনিটে দেখা যায় যে আমি সবগুলো অ্যান্সার করে ফেলতাম। কারণ এখানে ব্যাপারটা হলো যদি কারো ম্যাথ কমন পড়ে, হ্যাঁ, কারো ম্যাথ যদি কমন পড়ে তাহলে ওই ম্যাথটা করতে তার 3 মিনিটও লাগবে না। আর যদি কমন না পড়ে তাহলে 10 মিনিটও সে ওই ম্যাথ করতে পারবে না। এই জন্য ওই পরীক্ষার হলে গিয়ে যাতে ওয়েট করা না লাগে, নিজের প্রিপারেশনটাকে ওইভাবে গুছাই নিতে হবে। দেখা যায় যে অনেকে বলে যে আমি তো সব অ্যান্সার করে আসতে পারি নাই সময়ের অভাবে। আসলে এটা আমি সাপোর্ট করি না এই কথাটাকে, সময়ের অভাবে না, সে আসলে পরীক্ষার হলে ঢোকার আগে সে যে বাসায় প্র্যাকটিস করছে প্র্যাকটিসে তার ঘাটতি ছিল, আমি এটাই মনে করি। তো প্র্যাকটিসে যদি ঘাটতি না থাকে এবং তার যদি কমন পড়ে বা তার যদি সব জানা থাকে, সে দেখা যায় যে 3 মিনিটে একটা কোশ্চেন অ্যান্সার করতে পারে, মানে অর্থাৎ 5টা কোশ্চেন অ্যান্সার করতে তার 3 5 15। আর এদিকে দেখা যায় যে আমাদের নন টেকে ম্যাথ থাকতো, এই ম্যাথ গুলা আমি এরপরে শুরু করতাম। অর্থাৎ যেসব ওই বিসিএস এর যেসব প্রশ্ন টাইপের যে ম্যাথ গুলো থাকতো, অর্থাৎ গণিত ম্যাথমেটিক্স থেকে যে সমস্যাগুলো থাকতো, গাণিতিক সমস্যা এমসিকিউ আকারে থাকতো, তো আমি ফার্স্টে এগুলো টাচ করতাম। দেন হচ্ছে আমি বাংলা ইংরেজি জিকে আমি আমার যতটুকু জানা থাকতো তা আমি ওইখান থেকে অ্যান্সার করার চেষ্টা করতাম। তো এখানে আরেকটা ব্যাপার বলি, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হলো যে প্রথমের দিকে যে পরীক্ষাগুলো আমি দিয়েছিলাম সেখানে দেখা যায় যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান থেকে খুবই কমন প্রশ্ন আসতো, কিন্তু আমি ওই প্রশ্নগুলা দেখা যায় যে কোনোদিন শুনিই নেই বা আমি কোনোদিন দেখিই নেই। আমি বের হয়ে একটা পরীক্ষা হল থেকে বের হয়ে একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে এই প্রশ্নটা কি অ্যান্সার, আমি তো এটা কখনো শুনি নাই দেখি নাই। তো সে দেখা যাচ্ছে তার কাছে এটা খুবই স্বাভাবিক, সে বলে দিল যে আরে এটা তো কমন প্রশ্ন, মানে এটা তো সবাই জানে, এটা আবার তুই জানিস না। তা আমি তখন চিন্তা করলাম যে তাহলে আমার প্রিপারেশনটা এখন ওই লেভেলে যায় নাই। এটা শুরুর দিকে আমি চাকরি পরীক্ষার আমার হচ্ছে 2 1 মাসের মধ্যে যে পরীক্ষাগুলো পাইছিলাম, তো সেগুলো দেখা যায় ডিপার্টমেন্টাল কিছুটা ভালো হলেও নন টেক খুবই খারাপ হতো। তো এটা প্রিপারেশন নিতে নিতেই দেখা যায় যে যখন ওই একই প্রশ্নগুলা, নন প্রশ্নগুলা, তো এগুলা যখন বারবার ফেস করছি বা এগুলা যখন বারবার সলভ করা হয়েছে, তো বিষয়গুলো খুবই তখন কমন হয়ে গেছে।
তো তখন দেখা যাচ্ছে যে নন টেকও আমার ভালো হওয়া শুরু করলো একটা পর্যায়ে গিয়ে, ডিপার্টমেন্টালও ভালো হওয়া শুরু করলো, নন টেকও ভালো হওয়া শুরু করলো। দেন একটা পর্যায়ে গিয়ে আসলে আমার চাকরিটা হয়। আর আমার আসলে পেট্রোবাংলা কম্বাইন যে নিয়োগ হয়েছে সেখানেও আমার পিজিসিএল আসছে। আর এছাড়াও আমি প্রায় 5-6টা এক্সামে রিটেনে টিকছিলাম, ভাই ভাই গিয়ে আসে নাই। আহ তো এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে এটাই বলবো যে ফার্স্টেই যদি যাদের প্রিপারেশন ডিপার্টমেন্টাল খুব ভালো, যারা প্রশ্ন ব্যাংক খুব ভালো করে পড়ছে, যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করছে, তো তারা শুরুতেই ডিপার্টমেন্টাল যে 5টা বা 8টা কোশ্চেন থাকে এটা শুরুতেই অ্যান্সার করে ফেলবে, যে কয়টা পারে। যদি 5টার মধ্যে 4টা পারে 4টা অ্যান্সার করে ফেলবে, যদি 8টার মধ্যে 7টা পারে বা 6টা পারে সেটা অ্যান্সার করে ফেলবে, ওই 2টা পরের জন্য রাখবে। দেন হচ্ছে তারা নন টেকে যাবে। নন টেকের মধ্যে শুরুতেই হচ্ছে ম্যাথমেটিক্সটা দিয়ে শুরু করা উচিত, কারণ বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এগুলো হচ্ছে যদি কেউ জানলো তাহলে পারলো, আর যে জানবে না সে ওইখানে মানে 2 ঘন্টা চিন্তা করেও পারবে না, ঠিক আছে? ব্যাপারটা এরকম আর কি। তো এই জন্য বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানে সবার শেষে হাত দেওয়া উচিত। আর এরপরে ডিপার্টমেন্টাল যে 2-1টা ম্যাথ বাকি থাকে সেগুলো শেষে গিয়ে চেষ্টা করা উচিত। অনেক সময় শেষে ভাগ্য ভালো থাকলে দেখা যায় সলভ করতে 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 অনেক সময় মিলে যায়, এরকম আমার 2-1টা পরীক্ষা হয়েছিল। দেখা যাচ্ছে যে অঙ্কটা আমার কনফিডেন্স আছে যে আমি করতে পারবো, কিন্তু হয়তো আমার সময় লাগবে। তো আমি ওই ম্যাথটা আমি শেষের জন্য রেখে দিতাম। তো আমি হচ্ছে নন টেক শেষ করে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এগুলো দাগায় দেন আমি ওই ম্যাথটাতে ফিরে আসতাম, এবং সলভ করতে করতে দেখা যায় ওই ম্যাথটাও হয়ে যেত যদি ভাগ্য কারো ভালো থাকে, ঠিক আছে? তো ভাগ্যের উপর সবসময় ছেড়ে দেওয়া যাবে না, নিজের প্রিপারেশনটাকে ওইভাবে গোছায় রাখতে হবে যাতে 3-4 মিনিটের মধ্যেই একটা ম্যাথ অ্যান্সার করা যায়। তো এটাই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আমার বলার ছিল ভাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, গুড, ভেরি গুড। খুব ভালোভাবে সুন্দর করে বলছে। যারা হচ্ছে কোশ্চেন গুলো করতেছিলা আশা করি আনসারটা পেয়ে গেছো। মূল টার্গেটটা হচ্ছে ওই খুব ভালোভাবে একটা কথা বলছে যে আলটিমেটলি পরীক্ষার হলের যে টাইম ম্যানেজমেন্ট, তার পূর্বে প্রয়োজন হচ্ছে বাসায় প্র্যাকটিস করা। অর্থাৎ বাসায় যদি আমি জিনিসটা পারি পরীক্ষার হলে তাহলে পারবো। সেই ক্ষেত্রে খুব সহজেই টাইম ম্যানেজমেন্টটা হবে, একটা বিষয়। আরেকটা, এই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি আমি আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষা দিয়ে মনে হয় যে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসে না। এটার মূল কারণ হচ্ছে ওই পরীক্ষাতে কিছু না কিছু জিনিস ভুল করে আসি। আর এখানে ছোট ছোট জিনিস থাকে, আলটিমেটলি 2-2 করে যদি হচ্ছে 10 নাম্বার চলে যায় ওইখানে আর রেজাল্টে রিটার্নে ডাক আসবে না। তো এখানে কি কি ভুল হয় এটা যদি আমি একটু বলি। যেমন অনেকটা ম্যাথ করে লাস্টে হচ্ছে ইউনিটটা ঠিক মতো লিখি না। তারপরে প্রসেসগুলো ডায়াগ্রামগুলো যখন অঙ্কন করি এখানে এক্স ওয়াই এর যে ডিরেকশন গুলো আছে অথবা যেভাবে বলার কথা ছিল একদম টারবাইন কম্প্রেসর টারবাইন, এই ডায়াগ্রাম গুলো ঠিক মতো অঙ্কন করতে পারি না। ঠিক আছে? তার মানে এই ডায়াগ্রাম গুলো আগে থেকেই ভালো করে প্র্যাকটিস করে যাওয়া উচিত। যদি এই ডায়াগ্রাম গুলো খুব ভালোভাবে পারা থাকে তাহলে এক টানে 30 সেকেন্ডও লাগবে না, মোটামুটি 1 মিনিটের মধ্যে একটা কোশ্চেন আনসার করে ফেলা যায়। আর যখন ম্যাথ গুলো এটা অবশ্যই বাসা থেকে প্র্যাকটিস, পাশাপাশি পরীক্ষার হলেও টাইম লাগবে, ওইটা সমস্যা নেই। কিন্তু এই যে টপিক গুলো আছে একটু মুখস্থ টাইপ, যেমন ডায়াগ্রাম বেসিস বা এই টাইপের নন টেকনিক্যালের যে ফারহান বললো, এগুলো যদি আগে থেকে প্র্যাকটিস করে ফেলা যায় তাহলে সহজেই কভার হয়ে যাবে। তার মানে এক্সট্রা ম্যাথমেটিক্যাল টার্ম আর হচ্ছে অ্যানালাইটিক্যাল ম্যাথ, এই দুইটা যদি হচ্ছে একটু টাইম পরেও দেয়, প্রথমে যদি খুব দ্রুত আনসার করে ফেলতে পারি। অ্যানালাইটিক্যাল ম্যাথে এরকম হয়েছে আমার কয়েকটা পরীক্ষাতেই, যে লাস্টে হচ্ছে মনে হয়েছে যে 2টা বা 3টা কোশ্চেন পারবো না, কিন্তু সময় দিতে দিতে মানে মিলে গেছে। এটা যে ফারহানো বলতেছেন আমার নিজের লাইফে এরকম হয়েছে। যাই হোক, তাহলে আশা করি আনসারটা পাইছে। আমি হচ্ছে এই হৃদয়ের কাছে যাব, তার কাছ থেকে হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট এইটা হচ্ছে কিভাবে গোছানো হয়েছে এই বিষয়ে একটু শুনতে চাইবো। তার পূর্বে আমি একটু একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছিল যে আমার হচ্ছে বেস নতুন করে মানে শুরু হচ্ছে কিনা। এটা আমি ইনশাল্লাহ হচ্ছে 20 তারিখ, মনে হয় 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ ওরিয়েন্টেশন ক্লাস করব, তারপর রেগুলার হচ্ছে বেসটা রান করব। একটা বেস অলরেডি রানিং আছে, পাশাপাশি বেসটা রান করব। আর ফারহান প্রথম বারবার বলতেছিল যে আসলে পরিশ্রম করছি, ওদের আনসার আমি মানে লিটারালি সবার আনসার দিতে পারি না, অনেকেই অনেক ধরনের মেসেজ দেয়, ওদেরকেও খুব বেশি দিতে পারি নাই, তবে চেষ্টা করছি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব একটু গুছায় দেওয়ার জন্য। বাকি কাজগুলো তোমাদেরই করতে হবে। আমি জাস্ট হচ্ছে ধরায় দিব, যেমন হচ্ছে বারবার হৃদয় চন্দ্রপাল ওর সাথে যে আমি খুব বেশি কথা বলছি তা না, কিন্তু ওর জিনিসটা আমার দেখে একটা জিনিস ভালো লাগতো, রেগুলার এক্সাম দিত, কিন্তু আবার খারাপও লাগতো প্রায় পরীক্ষাতে মাঝখানে সে অনেকগুলো পরীক্ষাতে টিকে নেয়। কেন টিকে নাই? ও প্রথম দিকে আমরা আনসার গুলো পেয়ে গেছি, যে এই ব্যর্থতাগুলো থেকে, অর্থাৎ মানে কোশ্চেন ব্যাংক রিভিশন দেয়া, সে আবার প্রাইভেটেও পরীক্ষা দিচ্ছিল, তার মানে ওইদিকে কিছু না কিছু সময় তো চলে যাচ্ছে, ওই সময়টা যদি সেই দিকে দিত হয়তো বা এটা কাভার হয়ে যেত। তাহলে এই জিনিসগুলো থেকে শিক্ষা নেওয়া, পাশাপাশি অনেকটা পজিটিভ দিক হচ্ছে ও লেগেছিল, লাস্ট পর্যন্ত লেগেছিল বলেই জবটা পাইছে। মাঝপথে যদি আবার ছেড়ে দিত তাহলে দেখতাম যে
মানে আলটিমেটলি জব পাইতো না। তো এরপরে আরো 2 বছর পরে মনে হইতো যে লাস্টের একদম শেষের দিকে এসে আবার চেষ্টা করে। যেমন এখানে একজন একদম প্রথম দিকে একজন কোশ্চেন করতেছিল, ওই যে সুলাইহা তারজিয়া আপু, ঠিক আছে? আপুর সাথে আমি হচ্ছে মাস্টার্স এ ক্লাস করছি, ওই আপুকে আমি চিনি। তো ওই বারবার বলতেছিল যে শেষ দিকে সার্কুলার এখন আসবে কিনা বা পরীক্ষা টরীক্ষা। এই ক্ষেত্রে আমি বলি ঈদের পর, মানে যেহেতু রমজান মাস চলতেছে, পরীক্ষাগুলো কম হচ্ছে, ঈদের পর ইনশাল্লাহ আশা করি মানে পরীক্ষাগুলো আবার রেগুলার বেসিসে শুরু হবে। আর সার্কুলার যতটুকু আছে, একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার যতটুকু মানে যে কয়টা সিটি থাকুক না কেন, সামনে যে একটা এক্সাম হবে এটাকেই টার্গেট করে পড়তে হবে। আমার সামনে হচ্ছে বুয়েট পরীক্ষা, আমার এখানে চান্স পাইতেই হবে, এরকম একটা টেন্ডেন্সি থেকে আগাইতে হবে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে ভুল হয়, বারবার আমরা কি করি, এই মনে করি আচ্ছা এই সামনের পরীক্ষাটা দেই, পরেরটা ভালো করে দিব, এরকম করে করে সময়গুলো নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা একটু কাজে লাগাইতে হবে। আরেকটা আমি একটু শেয়ার করে দেখাই, যে আমার যে একদম হৃদয়ের সময়, এটা অবশ্য ছিল না। হৃদয়ে কি এক্সেল ফাইল পাইছিলি? না ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই সময় একদম নতুন শুরু করছি। এখন যেমন আমার একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, এটা হচ্ছে ডিসকাশন গ্রুপ। আর তারপর হ্যাঁ, এটা একটু দেখে দেখা যাচ্ছে হৃদয়? হ্যাঁ ভাই, জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যোগ জিনিসটা করলে ভালো হচ্ছে, হয়। হ্যাঁ প্রথম দিকে আসলে যখন শুরু করি এই জিনিসগুলো ছিল না। তারপরে আমি ধীরে ধীরে হচ্ছে গুগল ক্লাসরুমে গোছানো ছিল, কিন্তু আর হচ্ছে একটা পোস্ট দিয়ে ওইখানে লিঙ্কে পোস্টেই আসছিল। এখন আবার এক্সেল ফাইলেই আমি সিরিয়ালি প্রত্যেকটা এই যে ভিডিও সহ, তারপরে এই পাশে পিডিএফ দেয়া, তারপরে হচ্ছে থার্মোডাইনামিক্স, এরকম ভাবে হচ্ছে সবগুলো দেয়া থাকবে, এবং নন ডিপার্টমেন্টালেরও ক্লাস সেম ভাবে দেয়া আছে। তাহলে এই পার্টগুলো যারা হচ্ছে নতুন ভর্তি হতে যাচ্ছ, অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে ভিডিওগুলো থাকবে না থাকবে, এখান থেকে যদি রেগুলার বেসিসে, একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আমি পূর্বের এই যে হৃদয়দের সময় যে বেসটা ছিল ওইটার আমি অ্যাক্সেসটা দিয়ে দিছি। তাহলে ওই অ্যাক্সেসটা দেওয়াতে সুবিধাটা কি, ওইখানে যতগুলো পার্ট আছে, মানে কেউ যদি চায় মানে এই রোজার মধ্যেই টানা ভিডিওগুলো একবার দেখে ফেলো, ধরুন একবার সিলেবাসটা শেষ করো, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল পার্ট। আর নন ডিপার্টমেন্টাল পার্টটা আমি হৃদয়ের কাছ থেকে শুনবো, তারপরে আমি এই বিষয়ে কথা বলবো। তার মানে মোটামুটি ধরুন যদি একবার সিলেবাসটা শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে বিগত সালের প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো বাসার মধ্যে বারবার। মনে করো পরীক্ষার হলে যেরকম, এরকম করে 1 ঘন্টা পরীক্ষা হয়, তাহলে একটা কোশ্চেন বসবা, 1 ঘন্টা বা 40 মিনিটের মধ্যে সলভ করবা। এরকম করে যখন প্র্যাকটিস করে ফেলবা, টাইম ম্যানেজমেন্টটা অনেকটা ইজি হয়ে যাবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি যে পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করি, কিন্তু বাসায় তুমি 10টা কোশ্চেন সলভ করো 1 ঘন্টা ধরে ধরে, 1 ঘন্টার মধ্যে তুমি ধরবা যে 40 মিনিটের মধ্যে শেষ করবো। এরকম করে যদি তুমি 10টা কোশ্চেন বাসায় প্র্যাকটিস করে ফেলো, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর বিগত সালের প্রশ্ন ভালো করে করতে হবে। আর প্রত্যেকটারই বেসিক টু অ্যাডভান্স যে টাইপের এগুলো আছে, বিভিন্ন বই থেকে কি কি করতে হবে এগুলো আমি ক্লাসে আলোচনা করছি, আমার লেকচার শিট গুলো পড়লে বাকিটাও কভার হবে। শুধু বিগত সালের প্রশ্ন দিয়েও আবার মানে জব হয়ে যাবে বিষয়টা এরকম না। বিগত সালের প্রশ্ন যদি ভুল করো তাহলে জব পাওয়া সম্ভবই না, কারণ এখানে ওইটা সবাই পারবে। আর পাশাপাশি তোমার বেসিকটা ক্লিয়ার থাকলে আর এই ক্লাসগুলো বারবার করতে থাকলে দেখবা যে বাকিগুলো ইনশাল্লাহ পেরে যাবে। ঠিক আছে? তাহলে এই এক্সেল ফাইল আর এখানে হচ্ছে গুগল ক্লাসরুম দেওয়া আছে। গুগল ক্লাসরুমে হচ্ছে সিরিয়ালি নর্মালি হচ্ছে এক্সামগুলো নিয়ে থাকি। এখানে যদি আমরা দেখি গুগল ক্লাসরুমের মধ্যে এই সেকশন, এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক। আর এটা একটু বলে দিই, স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল, গ্রেডস এইভাবে দেওয়া থাকে। ঠিক আছে? আর এখানে একদম ফার্স্টের দিকে যদি দেখি, এই অল ক্লাস লেকচার, এখানে এই যে পিডিএফ আছে, অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং যত লেকচার শিটের পিডিএফ আলাদাভাবে দেওয়া আছে। ঠিক আছে? আর শিডিউল ক্লাস রুটিন। আর এইখানে হচ্ছে রিটেন এক্সাম গুলো হয়। রিটেন এক্সাম এখানে জাস্ট ক্লিক করে ওইখানে হচ্ছে সাবমিট অপশন দিলেই হবে, আর কোশ্চেনটা চলে আসবে। আর এমসিকিউ এক্সাম ক্লিক করে জাস্ট একটা টাইম দেওয়া থাকবে, ওইখান থেকে হচ্ছে এক্সাম গুলো দেবো। মোটামুটি যে কোর্স নিয়ে যাদের কথা ছিল আশা করি বুঝতে পারছো। বাকিটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। তাহলে আমি হচ্ছে এই হৃদয়ের কাছে আসতেছি। হ্যাঁ হৃদয়, শুনতেছিস? হ্যাঁ, হ্যাঁ ভাই। আচ্ছা, ভাই আর আসলে এই আমি বিষয়ে কার কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে জানাও। ঠিক আছে, তাহলে হৃদয় একটু বলবে, একটু ডিটেইলস একটু নন বলিস যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, জিকে, এই অ্যানালিটিক্যাল ম্যাথ, চারটা আলাদা আলাদা একটু পার্ট করে একটু বলবে। ঠিক আছে? ননের জন্য আসলে আমার প্রিপারেশনটা অত ভালো ছিল না। তবে এক্সামের আগে আমি ডায়াগোনালটা পড়ে যাইতাম। ডায়াগোনাল 250 পেজের মতো একদম পরীক্ষার 2-3 দিন আগে পড়ে যাইতাম। এবং বাংলার জন্য আমি যেটা পড়তাম, অভিযাত্রী নামে একটা বই আছে, অনেক সুন্দরভাবে, ওটা অনেক ভালো লাগছে আমার।
ওইটাই পড়তাম আমি, অভিযাত্রী। কিন্তু অভিযাত্রীতে প্রথমে কেউ যদি পড়তে যায় ওইটা মানে অনেক বড় মনে হবে। ওইটা আমি আগে থেকে পড়তাম তো, ওই পরীক্ষার আগে আমি সহজে শেষ করতে পারতাম, মানে কিছু ইম্পর্টেন্ট টপিক দাগানো ছিল। আর ইংলিশের বিষয়টা ভাই, ইংলিশটা আমার আগে থেকেই পছন্দ ছিল না, মানে ওইভাবে পড়তাম না। ইংলিশ আমি হচ্ছে বিগত সালের কোশ্চেন গুলা শুধু দেখে যাইতাম। আর যদি আমি বাংলাদেশ বিষয়ে বলি এবং আন্তর্জাতিক বিষয়ে বলি, MP3 দেখতাম। প্রথমে যখন ভাই MP3 মানে দেখতে প্রায় 2 দিনের মতো লাগতো। তো লাস্টের পরীক্ষাগুলো আমি অত 2 দিন যদি আমি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে দিই, তাহলে অন্যগুলো আমি সময় দিতে পারতাম না। ওই জন্য আমার আর একটা শর্ট একটা মিহির জিকে নামে একটা চটি বই ছিল, ওইটাতে আমি ভাই দুইটা শুধু একদিনেই দেখতে পারতাম। শেষের দিকে আমি ওই মিহির জিকে শর্ট যে সাজেশনটা, ওইটা বাংলা এবং আন্তর্জাতিকের জন্য দেখতাম। তো আমি রিসেন্ট যে পরীক্ষাগুলো দিয়ে যেটা অ্যানালাইসিস করছি, মানে ননের ওপর আসলে জবটা নির্ভর করে না। নন প্রায় সবার 30টা 30টা থাকলে 22 থেকে 25-এর মধ্যে সবাই পাবে। মানে জবটা নির্ভর করে আমি ডিপার্টমেন্টাল ম্যাথ কয়টা সঠিকভাবে করলাম, এবং হচ্ছে যেন না 1 মার্কও না কাটতে পারে এরকম করে কয়টা আমার ম্যাথ হয়েছে, এটাই। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আশা করি যারা হচ্ছে কোশ্চেন করতেছিলা আনসারটা পাইছো। আর আবু নাইম, তোমাদের কোশ্চেন থাকলে একটু বলো। তোমাদের একজন কোশ্চেন করছো পাওয়ার সেক্টরে কোনো সার্কুলার আসতে পারে। আচ্ছা হ্যাঁ, এখন এই ক্ষেত্রে মানে এক্সাক্ট বলা যাচ্ছে না, মানে সবকিছুই বুঝতে পারতেছো যে একটা আনসার্টেন অবস্থায় আছে। তবে ঈদের পর এই বিষয়ে আমি একটু খোঁজ খবর নিয়ে তোমাদের জানাইতে পারবো, ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখবে যে যারা সার্কুলার নিয়ে চিন্তা করতেছো, মানে এই জিনিসটা আমার নিজেরও হইতো। তারপরে এই যে বা হৃদয়ে বলতেছিল যে পরীক্ষার হলে সে মানে অনেক বেশি প্যানিকড হয়ে যেত। এই জিনিসগুলো আমাদের মধ্যে আসতেছে বা আসবেই, কিন্তু মূল কথাটা মনে রাখবা, তোমার পড়াটা গোছাও। একটা পরীক্ষা হবে, একটা পরীক্ষাতে যাতে তোমার জবটা হয়, এরকম টেন্ডেন্সি। হয়তো বা তোমার কাছে মনে হতে পারে যে ভাই মানে এত কনফিডেন্সের সাথে কেমনে বলতেছে। আমরা এই সময়টা পার করে আসছি, আমরাও তোমাদের মতো টেনশন করছি, টাইম গেছে, ওদেরও যেমন এরকম করে করেই আলটিমেটলি পেয়ে আসছে। তো ওই সময়ের যে ভুলগুলা করছি, আমার কাছে বারবার মনে হইতো যে একটা সিস্টেমে যদি বারবার হচ্ছে লেগে থাকি, যে অন্যান্য যে টেনশন গুলা, যে জব সার্কুলার আসবে কিনা, তারপরে পরীক্ষার হলে আমি পারবো কিনা, তারপর টাইম ম্যানেজমেন্ট নিয়ে, এই অনেক কিছু আছে যেগুলো আমরা হচ্ছে অযথা টেনশন করতাম। আমার মূল কথাটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বাসায়। ওই এক একটা কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এইভাবে যদি গোছানো প্রিপারেশন তুমি নিয়ে নিতে পারো, তাহলে যে সার্কুলারটা আসবে ওইটাতে জব হবে ইনশাআল্লাহ। ইভেন এপিএসসিএল আমি যখন পরীক্ষা দিই 1800 উপরে ছিল। এটা আমি মানে এর মধ্যে মনে হয় তিতাসের পরীক্ষা দিয়ে দিচ্ছি, মানে মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে। এটা জাস্ট এমনিতেই গেছি। তো আমি কিন্তু টেনশন মানে একদম টেনশন ছাড়া পরীক্ষা দিয়েছি, পরীক্ষাটা আমার সবচেয়ে ভালো হয়েছে। এবং এখানে আমি হচ্ছে আমাদের নিচ্ছিল মাত্র 3 জন 1800 থেকে। আর 96 জন আমরা ভাইবা দিচ্ছিলাম, 10 জন নেওয়ার কথা ছিল। আমাদের একটা ইন্টারনাল প্রবলেমের কারণে নেয়নি, পরে এখন সলভ হয়েছে। তো যাই হোক, তো অর্থাৎ আমি যে জিনিসটা দেখছি, অতিরিক্ত টেনশন করে এই যে সার্কুলার তারপরে আদার্স, এগুলো হচ্ছে তোমার পড়াটা নষ্ট হয়। অতএব তুমি তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করো, বারবার প্রিপারেশন নাও। আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমার একবার যদি জবটা হয়ে যায়, তারপরে তোমার হচ্ছে মোটামুটি স্ট্রেস রিলিফ হয়ে যাবে। তারপরে তুমি যদি সুইচ করতে চাও, না এই জব থেকে অন্য কোথাও সুইচ করবা, দেখবে তখন আর এত টেনশন লাগবে না, পরীক্ষাগুলো আরো সহজেই দিতে পারবে। অতএব প্রথম জবটা পাওয়াটা ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবা। ওকে, তাহলে হচ্ছে ফারহান ফারহান, শুনতেছিস? হ্যাঁ জি ভাই, জি ভাই। এই তোর সাথে যে আশুগঞ্জে দেখা হইলো, এর তুলনায় শুকিয়ে গেছিস মনে হচ্ছে। না একটু তো রোজার জন্য তো হয়তো শুকাইছি। আচ্ছা আচ্ছা, আর তাছাড়া একটু অফিসে একটু চাপ যাচ্ছে হালকা, এই আর কি আচ্ছা, তাই। হতে পারে। হ্যাঁ, ফারহান তানভীর অবশ্য আসছিল মাঝখানে। হৃদয়, তারপর আরো কয়েকজনে বলছি যারা জব পাইছে অথবা জব ছাড়া, আশুগঞ্জে দাওয়াত থাকলো সবার। যদি পারো ইনশাল্লাহ পারফেনটা ঘুরে যাও, আমার বাসায় দাওয়াত আমাকে থাকলো। আমাকে জানাইলে আমিও যাইতে পারবো ভাই, আমার এখান থেকে যাইতে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর তোর সাথে মনে হয় যে শরীফুল, ও আসতে যাচ্ছিল। হ্যাঁ বেশ হ্যাঁ, সে আরেকবার তো আসতে চাইছে। জি জি, হুম হুম। আপনি চাইলে আচ্ছা একটা গেট টুগেদার করা যেতে পারে। হ্যাঁ, সমস্যা আমার নেই। ইচ্ছা আছে, কিন্তু এই যে বিভিন্ন ব্যস্ততার কারণে
হচ্ছে না, তবে আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা করবো, ঠিক আছে, আশা আচ্ছা। আছে। একজন একটা কোশ্চেন করছে, ওরটা একটু দেখি। আরেকটা কোশ্চেন করছিল, এটা আমি একটু, এই থার্ড ইয়ার মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছে, এই সময় কিভাবে প্রিপারেশন নিবে, এটা একটু ওই হৃদয়, হ্যাঁ ভাই, তোর কি মতামত? থার্ড ইয়ার ফোর্থ ইয়ার। হ্যাঁ, থার্ড ইয়ারে আছে, মানে সে কোশ্চেন করছে, সে হয়তো দেখতেছে তার কোশ্চেনের আনসারটা, মানে এই ক্ষেত্রে কি করলে ভালো হবে? ভাই আমার মনে হয় থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে জবের প্রিপারেশন না নিয়ে ও যে ওর কোর্স গুলা ওগুলা যদি ও বুঝে পড়ে তাহলে অনেকটা ওর কাভার হয়ে যাবে। আমরা তো যখন আমরা ভার্সিটিতে ছিলাম তখন কিন্তু অত আমরা ডিপলি পড়িনি। আমাদের ভাইদের নোট ছিল, নোট গুলা ওইভাবে মুখস্থ করে পরীক্ষা দিতাম। কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যেহেতু এখন আছে, আমরা যদি ওই টপিক গুলা বুঝে পড়ি তাহলে অনেক কিছু কাভার হয়ে যাবে আলাদাভাবে। আমার মনে হয় না এখন থেকে শুরু করলে ভালো হবে আর। আচ্ছা আচ্ছা, good. আর রেজাল্টটাও তো আসলে তো অনেক কাজেই দরকার পড়ে। হুম আচ্ছা, তাহলে হ্যাঁ, এটার আনসারটা আমি দিয়ে দিই। মানে ওই সময় আমার কাছে মনে হয়েছে যদি এক্সট্রা তোমার মানে পেপার পড়ার অভ্যাস থাকে, পেপারটা পড়তে পারো, বাংলা ইংলিশ দুইটাই পড়তে পারো। ইংলিশের যে স্কিলটা আছে, ইঞ্জিনিয়ারিং দের আমাদের এক প্রবলেম হয়, ভাইবা দিতে গেলে বিশেষ করে যে ভয় থাকে, মানে অর্থাৎ ইংলিশটা তুমি নর্মালি যে ইংলিশ পেপারটা পড়তে পারো, এটা তোমার কাজে লাগবে। আর বাকি এই জব প্রিপারেশন নিয়ে এত বেশি প্যানিক হয় না, বদার্ড হয় না। তবে তোমার একাডেমিক পড়াশোনার যেটা আছে, এটাকে গুরুত্ব দিয়ে পড়ো। আর সর্বোচ্চ যদি চাও তুমি যে কোনো একটা বই জব সলিউশনের কালেকশনে রাখতে পারো, কোশ্চেন গুলো দেখতে পারো, একই জিনিস, ঠিক আছে। আর ফারহান তানভীর, তোর কোনো কোশ্চেন মানে ইয়া থাকলে একটু বল এই বিষয়ে। আহ, এটার ব্যাপারে আমি যা 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 বলা তা তো বলেই ফেলছি। তো ভাই মনে হয় শেষ করতে পারে। আমি লাস্ট একটা কথা বলতে পারি, সেটা হলো যে আসলে এই যে জব প্রিপারেশন একটা অনেক বড় কম্পিটিশনের ব্যাপার, এটা আমরা সবাই জানি বা বুঝি। তো এক্ষেত্রে ওই সার্কুলারের ভাই যেটা বললো, আমিও বলতেছি যে সার্কুলারের চিন্তা না করে আমরা প্রিপারেশনটাকে এমন ভাবে নিতে পারি যে আমার নেক্সট সার্কুলার যেটাতে হবে সেখানে একটা পোস্ট হলেও সেটাতেই যেন আমি ঠিক, আমার কনফিডেন্সটা ওই লেভেলে নিয়ে যেতে হবে। তো এটাই আর কি, এটা বলেই আমি কথা শেষ করতেছি। এখন ভাই যদি শেষ করে। আচ্ছা আচ্ছা, না একটা কোশ্চেন আসছে। আচ্ছা, বাকি যারা তোমরা হচ্ছে একটা অফার ছিল আজকে দুইজনকে, যারা সবচেয়ে বেশি মেনশন এবং শেয়ার দিতে পারবা, তা স্ক্রিনশট দিও আমাকে, তোমাদের হচ্ছে ফ্রিতে ভর্তি করবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর কোশ্চেন আসছে হচ্ছে মাসুদুর রহমান, দুই ভাইয়ের কাছ থেকে ভাইবা এক্সপিরিয়েন্সটা একটু শুনতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে একটু হৃদয়। ভাই আমি বলি ভাইবার বিষয়টা। হুম আমি যে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে ভাইবা দিলাম, এটাতে ভাই আমি খুব বাজে ভাইবা দিই। হুম, তবে আমার রিটেন মার্ক ছিল 40-এ। আমার একটা কনফিডেন্স ছিল আমি 40-এ 40ই পাবো, মানে এরকম আমি একটা কনফিডেন্স ছিল পরীক্ষা দেওয়ার পরে। মানে ভাইবাতে ভাই আমাদের মানে অতটা ভ্যারি করে না ভাইবাতে, সর্বোচ্চ 3-4 তিন, তার বেশি ভ্যারি করে না। যে সব থেকে বেশি ভালো ভাইবা দিবে সে হয়তো আপনার থেকে 3 বেশি পাইতে পারে, আপনি হয়তো 3 কম পাবেন। এটা আমার মনে হয়েছে ভাই। আচ্ছা, আর ফারহান তানভীর, আচ্ছা যে হৃদয় ওই তোর, হ্যাঁ আচ্ছা এবারে। একটু হৃদয়, মানে কি কি কোশ্চেন করছিল এটা একটু আচ্ছা, বলে দে, অনেকে জানতে চাচ্ছিল। ভাইবাতে ভাই আমাদের তো ট্রান্সমিশন, পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি, তো পাইপলাইন সম্পর্কেই কোশ্চেন করছে আর কি। পাইপের প্রোটেকশন, করোশন কিভাবে প্রোটেক্ট করা যায়, পাইপলাইনে কি কি ইকুইপমেন্ট ইউজ করা হয়, ভালভ কত প্রকার, পাম্প কত প্রকার, এগুলাই ভাই। প্লাস হচ্ছে একটা পাইপলাইন কত দূরে পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এবং হচ্ছে পাম্প সেক্ষেত্রে আলাদা কোনো ইকুইপমেন্ট লাগবে কিনা, এই টাইপের কোশ্চেন গুলো করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে নন ডিপার্টমেন্টাল কোনো কোশ্চেন না, আমি যে ডিপার্টমেন্টে ভাইবা দিব ওই ডিপার্টমেন্টের কোশ্চেন গুলাই করা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে ওই ফারহান, তুই একটু বল হ্যাঁ হচ্ছে তোর হায়দ্রাবাদের ভাইবার এক্সপেরিয়েন্সটা একটু বল, কি কি কোশ্চেন করছিল আচ্ছা আর আচ্ছা। ভাইবার এক্সপেরিয়েন্সটা একটু যে বল। ওই হৃদয় ভাই যেটা বললো যে ভাইবাটা আসলে ওইরকম সচরাচর ম্যাটার করে না, কারণ রিটেনে কারো ভালো মার্ক থাকলে
ভাই ভাই একটু কম পেলেও এটাতে কোনো সমস্যা হয় না, জব হয়ে যায়। আমি এক ফ্রেন্ডের কথা বলবো, নাম না বলি। সে হচ্ছে ভাই ভাই এত বেশি অপমানিত হয়েছিল যে ওকে ওই যারা ওখানে ছিল ভাই বা বোর্ড মেম্বার, ওরা বলতেছিল যে তুমি বুয়েটে কিভাবে চান্স পেলা, তুমি বুয়েট থেকে বের হয়েছো কিভাবে, এই কথা বলতে। অথচ তার হচ্ছে জবটা হয়েছে। ঠিক আছে, আসলে এটা কোনো ম্যাটার না। আর আমার তো সব ভাইবার কথা মনে নেই, আমার লাস্ট ভাইবার কয়েকটা পয়েন্ট মনে আছে। সেটা হচ্ছে একটা পয়েন্ট, একটা কোশ্চেন করছিল যে খুবই বেসিক থেকে, যে যদি কখনো গ্যাসের প্রেসার বাড়ে বা কমে, অর্থাৎ একটা পাইপলাইন দিয়ে একটা গ্যাস যাচ্ছে, গ্যাস ফ্লো হচ্ছে, তো যদি গ্যাসের কখনো প্রেসার কখনো কমে যায় বা বেড়ে যায়, তাহলে গ্যাসের যে এনার্জি বা গ্যাসের যে এনথালপি সেটা চেঞ্জ হবে কিনা, এটা প্রশ্ন করছিল। তো এটা হচ্ছে যারা একবারে বার্নৌলিস ইকুয়েশনের ফ্লুইড মেকানিক যারা মানে বেসিকটা জানে, তারা এটার অ্যান্সার দিতে পারবে। এটার অ্যান্সার হচ্ছে যে এটা এনথালপি কোনো চেঞ্জ হবে না, কারণ প্রেসার কমলে তার কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে, ফলশ্রুতিতে তার টোটাল এনার্জিটা সেম থাকবে। এটা খুবই বেসিকটা প্রশ্ন। এরকম ছোটখাটো প্রশ্ন থাকে যে এই যে লিনিয়ার মোশনকে কিভাবে রোটারি মোশনে কনভার্ট করা যায়, বা রোটারি মোশন কিভাবে লিনিয়ার মোশন, কম্প্রেসর কি করে, পাম্প কি করে, এই আর কি। স্যারদের প্রিয় টপিক হচ্ছে এই যে থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার। আমরা যেসব চাকরি প্রিপারেশনের জন্য যে টপিক গুলো কভার করি, এগুলারই যে বেসিক যে ছোটখাটো বিষয়গুলো, এগুলা থেকেই প্রশ্ন করে। আর হচ্ছে নিজের ইউনিভার্সিটি বা নিজের এলাকা বিষয়ে প্রশ্ন করছিল। আমাকে প্রশ্ন করছিল যে বুয়েটের ফার্স্ট ভিসির নাম কি। তো ফার্স্ট ভিসির নাম হচ্ছে আমাদের আব্দুর রশিদ, ওনার নামে হলও আছে। তো উনি হচ্ছে বুয়েটের ফার্স্ট ভিসি। এরকম যে ডিপার্টমেন্ট, যে আপনি যে ভার্সিটিতে পড়েন সেই ভার্সিটির যে প্রথম ভিসি সেটা বিষয়ে প্রশ্ন করতে পারে, কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা প্রশ্ন করতে পারে, আপনার এলাকার বিখ্যাত কবি সাহিত্যিক কে সেটা প্রশ্ন করতে পারে, বা মুক্তিযুদ্ধের বিষয়ে প্রশ্ন করতে পারে, ভাষা আন্দোলন। যে মাসে যদি আপনি ফেব্রুয়ারি মাসে ভাইবা দেন, ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন করার চান্স বেশি। ডিসেম্বর মাসে যদি পরীক্ষা দেন, তাহলে হচ্ছে বিজয় দিবস এই রিলেটেড প্রশ্ন করতে পারে। অর্থাৎ সময় সুযোগ বুঝে যেটা যতটুকু পড়া দরকার ওইভাবে পড়ে যাইতে হবে। এখন এত মানে প্যানিক হওয়ার কিছু নেই, এখানে ভাইবা ভালো খারাপ এটা কোনো ইস্যুই না। তারপরেও আমরা এই টপিক গুলো পড়ে যাইতাম এবং ভাইবা মোটামুটি হইতো, যা হয় ভালোই হইতো। আপনাদেরও ভালো হবে ইনশাল্লাহ, যারা জবে রিটেনে টিকবেন তাদেরও ভাইবা ভালো হবে। আর যারা রিটেনে ভালো করবেন তাদেরই চাকরি হবে, ভাইবা খারাপ হোক ভালো হোক, এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, এটাই ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে ভাইবার ক্ষেত্রে অনেক কিছু বলছে। আরেকটা আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ভাইবার এক সপ্তাহ পূর্বে একটু গোছানো প্রিপারেশন নিয়ে যাওয়া, অর্থাৎ কমন জিনিস বা সহজ জিনিস যাতে ভুল না হয়, তাহলে স্যাররা হচ্ছে বিরক্ত হয় না। আর যদি একদম কমন জিনিস ধরলো আর একদমই পারতেছি না, এটা যাতে না হয়। আর বাকি ভাইবাটা আলটিমেটলি হচ্ছে রিটার্ন ভালো হলে, মানে ভাইবাটা মোটামুটি এভারেজ দিলেও জব হয়ে যাবে ইনশাল্লাহ। তবে যাদের রিটার্ন 1-2 মার্কস একটু কম আছে, ভাইবাটা যদি একটু বেশি ভালো দেওয়া যায়, 2-3 মার্কস কাভার করে জব পেয়ে যাওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে অতএব পেনিক না হয় এক সপ্তাহ অন এভারেজ একটা প্রিপারেশন নিয়ে তোমরা হচ্ছে ভাইবাটা দিবা, দেখবো যে এর মধ্যে যতটুকু হয়, এর মধ্যে মানে ভালো হোক খারাপ হোক, মনে করবে এটাই তোমার ভাগ্যে ছিল। ঠিক আছে, ওকে। তাহলে আরেকটু সংক্ষিপ্ত ভাবে লাস্টে হচ্ছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে এই ফারহান, তুই একটু বল যে কোচিংটা, আমার যে প্ল্যাটফর্মটা ছিল এটা করছিস, এটা আসলে একদম ফ্র্যাঙ্কলি বলবি যে কেমন উপকার হয়েছে, আর অন্যান্য যারা ভর্তি হচ্ছে বা ভর্তি হওয়া উচিত কিনা, বা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত আমার যে প্ল্যাটফর্মটা আছে, আর এক্সাম গুলা যাতে পোলাপান দেয় এই বিষয়ে একটু ইন্সপায়ার কর। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা তো বুয়েট থেকে যারা পড়ছি বা যারা অন্য ভার্সিটি থেকে পড়ছি, আসলে মেকানিক্যালের কোর্স তো অনেক পড়ছি। ফ্লুইড মেকানিক্স এর তো টপিক প্রচুর, টপিক থার্মোডাইনামিক্স এরও প্রচুর টপিক। তো আমাদের জব পরীক্ষায় কিন্তু সব টপিক থেকে প্রশ্ন আসে না। যেমন এখানে ওই যে কি বলবো, যে 2S টেস্ট, 3S টেস্ট, কম্প্রেশন, বা আরো যেসব জটিল জটিল পাওয়ার প্ল্যান্টের বিশাল বিশাল যে সাইকেল গুলো আছে, আহ মানে এত জটিল তো আসে না। কিন্তু আমরা দেখা যায় যে বুয়েটে টার্ম ফাইনাল পরীক্ষার আগে কিন্তু ওইসব করে আসছে। এখন কেউ যদি জব প্রিপারেশন এভাবে শুরু করে যে আমি ডিপার্টমেন্টে যত বই পড়ছি আমি সবগুলো বই নিয়ে বসলাম, আমি ফার্স্ট ফার্স্ট টু লাস্ট আমি সব একবারে থ্রো রিডিং করে আমি সব ম্যাথ ট্যাথ করে একবারে পুরা আহ মানে শেষ করে ফেলবো, তো এটা আসলে বোকামি হবে। তো আমি কোন টপিক পড়বো কোন টপিক পড়বো না, এই জন্যই আসলে আমার মনে হয় যে এই যে কায়সার ভাই যে জব প্ল্যাটফর্ম, এখানে আসা উচিত। কারণ ভাইয়ের এখানে টপিক গুলো খুবই স্পেসিফাই করা, এবং ওই টপিক গুলো থেকেই আসে। আমরা তো যারা জব পাইছি, আমরা ভাইয়ের টপিকের বাইরে আমি মানে কোনো টপিক পড়ি নাই, এবং আসলে পড়ার দরকার হয় নাই।
আর কিছু এক্সেপশনাল ম্যাথ আসতো, ওগুলোর কথা বাদ দিলাম, বাট ইউজুয়াল যেসব জব পরীক্ষা হয় বেশিরভাগই যে প্রশ্নগুলা এগুলা কিছু নির্দিষ্ট টপিক থেকে আসে, তো সেই টপিক গুলার উপর আমাদের দখল থাকতে হবে। তো এই জন্য আমার মনে হয় যে ভাইয়ের যে প্ল্যাটফর্মে সেখানে আপনারা অ্যাডমিট হতে পারেন। আর পরীক্ষা দেওয়ার ব্যাপারে বলবো যে এটা অনেকটা ওই যে ম্যাথের মতো, যে আমাদের আমরা যারা ট্রিপলি কোর্স বা মেকানিক্যাল যেসব কোর্স আমরা ভালো করছি, আমরা তো এটা দেখে আসছি যে কোনো সিটির আগে যদি আমরা শুধু এমনি ম্যাথ যদি দেখে যাই, জাস্ট এমনি চোখ বুলাই গেলাম, তো সিটিতে দেখা যায় যে ম্যাথ হতেও পারে নাও হতে পারে, সম্ভাবনা 50-50। কিন্তু যারা ম্যাথ করে যায়, যারা দেখবেন যে টপার, যারা CG4, এরা, আমি নাম না বলি, আমি দেখছিলাম এরকম প্রত্যেক যাদেরকে দেখছি, এরা হচ্ছে মানে টার্ম ফাইনালের আগে আমরা যতটা এফোর্ট দিই, এরা একটা সিটির আগে ওইরকম এফোর্ট দেয়। মানে সব ম্যাথ তারা ওইভাবে করে যাইতো, এবং এই কারণেই তারা কিন্তু কোনো ম্যাথে আটকাইতো না। তো জব প্রিপারেশনটা এরকম যে আপনি যদি জাস্ট দেখে যান, তো দেখে গেলে আপনি হচ্ছে অবশ্যই আটকাবেন, কারণ আপনার কনফিডেন্স লেভেল তখন লো থাকবে। আর যখন আপনি ম্যাথটা করে যাবেন, আপনার জিনিসটা জানা থাকবে, তখন আপনি দেখা যায় যে অনেক অল্প সময় করে ফেলতে পারবেন। এই জন্য রেগুলার এক্সাম দেওয়াটা দরকার। আর রেগুলার এক্সাম দিতে দিতে আপনার দেখা যায় যে ব্রেন শার্প হবে, অর্থাৎ অল্প সময়ে আপনি অনেক দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন, অনেক দ্রুত ভাবতে পারবেন। তো এটা কিন্তু আমরা যখন নর্মালি একটা ম্যাথ করি, তো সময় প্রতি অত খেয়াল থাকে না, যে আমরা টার্গেট থাকে ম্যাথটা বোঝা, এটাতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগলেও তো সমস্যা নেই। কিন্তু পরীক্ষার হলে তো অত টাইম দেবে না, পরীক্ষার হলে দ্রুত সময়ে করতে হবে। এই জন্য আমাদের এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে নিজের যোগ্যতাটাকে যাচাই করা, যে আমি ওই 2-3 মিনিটের বা 3-4 মিনিটের মধ্যে ম্যাথটা পারতেছি কিনা। আমার মনে হয় এই জন্য পরীক্ষাগুলো কারোই মিস দেওয়া উচিত না। এটাই আর কি। তো আপনাদের সাজেশন থাকবে আপনার প্রতি, যে আপনারা চাইলে বা আমার আসলে মোটা দাগে পরামর্শ থাকবে যে ভাইয়ের প্ল্যাটফর্মে যুক্ত হইতে পারেন। আর যদি পরীক্ষাগুলো রেগুলার দিতে পারেন, টপিক গুলো যদি কভার করতে পারেন, আর প্রশ্ন ব্যাংকটা যদি কভার করতে পারেন, আমার মনে হয় জব পাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হওয়ার কথা না, এটাতেই হয়ে যাবে। এটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, একটু কমেন্ট গুলো দেখি। সুলাহেদার যে আপু, ফেসবুক লাইভে সমস্যাটা হচ্ছে, ভিডিও মাঝে মধ্যে অন্যটাতে চলে যাচ্ছে। এক মিনিট একটু এটা দেখে নিই, একটু কোশ্চেন গুলার আনসারটা জেনে তারপরে। সুলাহেদার যে আপু, আজকের ডিসকাশনটা অনেক সুন্দর ছিল ভাইয়ারা, মাশাআল্লাহ, ধন্যবাদ আপু। খালি বিসিএসসি এর কাটমার্ক কেমন থাকবে আইডিয়া দিন। আচ্ছা, কাটমার্ক নিয়ে হৃদয়, বিসিএসসি এর কাটমার্ক নিয়ে আইডিয়া আছে? রিসেন্ট তো জি ভাই, রিসেন্ট পরীক্ষা দিলাম বিসিআইসি তে ভাই। ওখানে মেবি 5টা কোশ্চেন ছিল, মেবি 5টা আমার যতদূর মনে হয়। তবে ওই 5টাই হচ্ছে অনেক ইজি ছিল আর কি। তা আমারও 5টাই হয়েছে। তবে ওখানে আমি যতদূর মনে হয় 90 আপ থাকতে হবে আর কি। মানে জব পাওয়ার জন্য, ঠিক হ্যাঁ, আছে, জব রিটার্ন পাওয়ার হয়তো জন্য। আর একটু কম হইলেও হবে, হ্যাঁ, কিন্তু জব পাওয়ার জন্য 5টায় একদম, হ্যাঁ, 90। 90 আপ থাকতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নামও তো সেই ওয়ার্নার হাইজেনবার্গ। আচ্ছা আচ্ছা, হাইজেনবার্গ হচ্ছে জিজ্ঞেস করতেছে। আচ্ছা, টোটাল 6টা ছিল, ওই জিজ্ঞেস করছে। আচ্ছা ঠিক আছে, আশা করি হাইজেনবার্গ আনসারটা পাইছো তুমি। নামটা ভালো ছিল ফেসবুকের তোমার। গভর্নমেন্ট জবে মাস্টার্স কোনো বেনিফিট দেয় কিনা? আচ্ছা, মোহাম্মদ রাব্বি আহমেদ গাজী, এর আগেও তুমি একটা কোশ্চেন করছিলা যে প্রিপারেশনের সময় কোশ্চেন ব্যাংকের পাশাপাশি ম্যাথ সিলেকশন কিভাবে করব। এই ক্ষেত্রে আমার কোর্সে যারা আছে তাদেরকে আমি হচ্ছে এই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এটা নিয়ে হচ্ছে লেকচার শিটটা রেডি করা, পাশাপাশি সিঙ্গারের বই বা আদার্স থার্মোডাইনামিক্স বা যে বইগুলো আছে ওইখান থেকে কি পড়তে হবে, ঠিক আছে, ওইটার কোন কোন ম্যাথ গুলো করা লাগবে এটা আমি হচ্ছে আলাদাভাবে লিস্ট করে দিচ্ছি, এবং অনেক ম্যাথ গুলো আমি হচ্ছে ক্লাসে প্র্যাকটিস করে দিচ্ছি। অতএব আমি যে লিস্টটা দিতেছি ওই লিস্টটা পড়লেই হবে, এর বাড়তি হচ্ছে ম্যাথ গুলো দরকার নেই। আর ম্যাথ ডিজি সিলেকশন করাটা একটু টাফ, কারণ আমরা যেহেতু অনেকদিন যাবত এই প্ল্যাটফর্মে আসি, মানে বুঝতে পারি যে কোন টাইপের ম্যাথ গুলো আসে, বুঝতে পারছো? তাহলে অতএব আমার এই সিলেকশনের ম্যাথ গুলো করলেই আশা করি কভার হয়ে যাবে, ঠিক আছে। ওকে। আর গভর্নমেন্ট জবে মাস্টার্স এর কোনো বেনিফিট, যে ফারহান যে ছিল হচ্ছে আনসার দিয়ে দিছে যে না, বেনিফিট কোনো নাই। এটা একদম লাস্টের দিকে যখন অ্যাকশন হবা বা অন্যান্য সময়, তখন প্রমোশনের ক্ষেত্রে একটু বেনিফিট পাইতে পারো। এমবিএ বা কোনো কোর্স করা থাকলে যদি সেম সেম থাকে তোমার বেনিফিটটা পাবা, কিন্তু নর্মালি প্রথম দিকে মানে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এসডি হওয়া বা এক্সেন হওয়া পর্যন্ত খুব বেশি বেনিফিট নাই।
এরপর একদম উপরের টপ মোস্টে যাইতে গেলে মাস্টার্সটা প্রয়োজন। এই জন্য কেউ প্রথম দিকে যদি মাস্টার্স এবং ওই জব প্রিপারেশন দুইটা নিয়ে হচ্ছে দোদুল্যমান থাকো যে কোনটা করব, ঠিক আছে, বা একটু মানে দুইটা করতে গিয়ে কোনোটাই হচ্ছে না, এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে মাস্টার্সটা আপাতত অফ রাখো। যদি ভর্তি হয়ে থাকো আপাতত অফ রাখো, পরে শুরু করবা। তুমি হার্ড এন্ড সোল ট্রাই করে জবটা আগে পেয়ে নাও, তারপরে তুমি মাস্টার্সটা করবা, ঠিক আছে। অতএব মাস্টার্সটা নিয়ে এখন প্যানিক হওয়া উচিত না, পরে তুমি হচ্ছে যদি তোমার আগ্রহ থাকে তুমি মাস্টার্সটা পরে করে নিবা, ঠিক আছে। এই বিষয়ে হৃদয়ের কোনো কমপ্লিমেন্ট থাকলে একটু বল। হ্যাঁ, তোর কি মাস্টার্স করছিলি, না মানে ভর্তি হয়েছিলি? আমি না ভর্তি হইনি ভাই। ভর্তি হস নাই তাই তো? জি ভাই, ভর্তি হয়নি। আচ্ছা, যদি ইউনিভার্সিটির লেকচারার হয়ে থাকো, ঠিক আছে, যদি ভালো কোথাও তুমি মানে ওই লাইনেই তোমার কেরিয়ার করতে চাও, তাইলে আমি বলবো যে মাস্টার্সটা করো, ঠিক আছে। আর যদি তোমার মানে গভর্নমেন্ট জবে আসার টার্গেট থাকে, ঠিক আছে, মানে এবং এই দিকেই মুভমেন্ট করবা, ওই দিকে হচ্ছে পার্ট টাইম মানে জব তুমি ফুল টাইমই করতেছো কিন্তু মানে ওইটা হচ্ছে অপশনাল হিসেবে রাখছো, সেই ক্ষেত্রে আমি বলবো যে মাস্টার্সের দিকে এখন না গিয়ে আপাতত 6টা মাস 1 বছর স্টপ দিতে পারো যদি ভর্তি হয়ে থাকো। আর যদি ভর্তি না হও তাহলে আমার কাছে মনে হয় যে তুমি পরে ভর্তি হও, একটা মানে একটা পার্ট আগে শেষ করো। একসাথে দুই রেস দিলে আসলে দুইটা পাওয়া একটু টাফ। মানে এই যে হৃদয় বলতেছিলাম সবার ক্ষেত্রে, আমি নিজেও একদম প্রথম দিকে একটা ভিডিও বলছিলাম যে আমি দেশের বাইরে যাব না দেশে থাকবো, এটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এতে করে আমার অনেক সময় চলে যায়, আমাদের সঙ্গে আবার করোনার কারণে আরো কিছু সময় যায়। অতএব আমার কাছে মনে হয় অনিম মাহমুদ, আশা করি আনসারটা পাইছো। তুমি যদি একদম ওই দিকেই কেরিয়ার করতে চাও এবং তোমার রিনাউন্ড কোনো ইউনিভার্সিটি হয়ে থাকে, তাহলে আমি বলবো যে তুমি মাস্টার্সটা করো। আর যদি ওইরকম না হয় যে তুমি সুইচ করবা গভর্নমেন্ট জবের দিকেই, ওইটা তুমি জাস্ট হচ্ছে অপশনাল হিসাবে রাখছো, তাহলে আমার সাজেশন থাকবে পার্সোনালি তুমি ফুললি ওই জবের দিকে মনোযোগ দাও এবং ওই দিকে একটা জব গেইন করো, তারপরে তুমি মাস্টার্সটা করে নিও, ঠিক আছে। মানে পরে ভর্তি হয়ে টানা করতে থাকবা। গভর্নমেন্ট জবে কি এমএসসি করা যায়? হ্যাঁ, গভর্নমেন্ট জবে যদি তুমি থাকো এমএসসি যদি করতে চাও, ওই পার্ট টাইম করা যাবে, ফুল টাইম করতে পারবা না, পার্ট টাইম দুইটা নিয়ে নিয়ে কোর্স নিয়ে করতে পারবা, সমস্যা নেই, জব করতে পারবা, মানে মাস্টার্স করতে পারবা, কিন্তু ফুল টাইম পারবা না। আশা করি আনসার গুলো পাইছো। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর হচ্ছে আমার কোর্স নিয়ে একটু হৃদয় একটু বল, বা পরীক্ষাগুলো নিয়ে একটু বল, তারপরে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, আর কারো কোনো কোশ্চেন না থাকলে। ভাই আমি তো প্রথমেই বলছিলাম হচ্ছে আমি প্রথমে টাইম ম্যানেজমেন্ট করতে পারতাম না। তো আমি শেষ দিকে এসে প্রচুর পরীক্ষা দিতাম, বিভিন্ন প্ল্যাটফর্মে আমি পরীক্ষা দিতাম। পরীক্ষা দেওয়ার ফলে আমার যে সুবিধাটা হয়েছে, আমি সহজেই 25 মিনিটের মধ্যে 5টা অ্যান্সার করতে মানে সক্ষম হই শেষের দিকে এসে। এবং আগে যে হারে ক্যালকুলেশন আমার ভুল হইতো সেটা পরে আর ভুল হয়। এবং ভাই আর একটা মজার বিষয় কি, আপনার আহ, যে কোশ্চেন গুলা করছেন ওর ভিতরে হুবহু অনেকটাই আমি মানে কমন পাইছি। যেমন ওই যে কম্প্রেসরের একটা ম্যাথ, আপনার ওখানে প্রথমে আমি মডেল টেস্টে দিই ওইটাতেই আহ, 1-1.5 মাস পরে পরীক্ষা দিয়ে দেখি ওইটাই আসছে। আর একটা প্রথমে আমি কিছু 1.0-তে কিছু পরীক্ষা আমি মিসিং করছি, আপনি যদি দেখতেন। মিসিং করার ফলে কোলে একটা কোশ্চেন আসছিল, V6 ইঞ্জিন, না V6 ইঞ্জিন নাকি, আপনাকে আমি মেসেজ দিছিলাম ভাই এই কোশ্চেনটা আপনি কই থেকে দিছেন, আপনাকে মেসেঞ্জারে আমি মেসেজ দিছিলাম। তো ওই কোশ্চেনটা আপনার মানে ইয়েতে ছিল, আপনার কোশ্চেনে ছিল, কিন্তু আমি কি যে মানে ওই ওই পরীক্ষাটাই আমি মিস করছি আর কি। ওই ওই জন্য আমি আমার হচ্ছে কলেজে 60টা কোশ্চেন দিছে, মানে 60টার মধ্যে 5টা মোটামুটি সবাই পারবে, এবং 5টা যারা পাইছে তাদেরকেই ভাইভাতে ডাক পাইছে। কিন্তু আমার ভাই ওই কালপান টারবাইনের একটা ম্যাথ ছিল, এই ম্যাথটা মানে মোটামুটি যারা অনেক বেশি প্রিপারেশন নিচ্ছে তারাই শুধু পারবে। তবে আমি কালপান টারবাইনটাও ম্যাথটাও পারি, মোটামুটি আমি 6টাই পারি, কিন্তু ওই V6 এর ওই 6টা ধরতে পারিনি। প্লাস আর একটা প্রথমের একটা ম্যাথ ছিল, ওই টারবাইন এবং কম্প্রেসরের ইফিসিয়েন্সি দেওয়া ছিল, আমি প্রথম থেকে শেষ মানে প্রসিডিউর আমার সব ঠিক ছিল, লাস্টে গিয়ে মানে ভুল করে ফেলছি কোনোভাবে। তো এই জন্য ভাই কোলে আমার আসেনি।
তো ওই আপনার পরীক্ষাটা যদি আমি ওইটা অ্যাটেন্ড করতাম তাহলে হয়তো আমি কোশ্চেনটা পারতাম আর কি। এটাই ভাই, আমাদের হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্লাস ক্যালকুলেশন, মানে ভুলটা ইয়ে করার জন্য আমাদের পরীক্ষা দিতে হবে। এবং ভাই আপনার আর একটা বিষয় কি, আপনার কোর্সে আপনি অনেক বেশি পড়ান না, এটা অনেক ভালো দিক। মানে যেটুকু পড়ান মোটামুটি এর মধ্যেই হয়ে যায়। তা আমি সবাইকে বলবো আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এতে আসলে উপকার হবে। হুম। অতএব তোমরা যারা আছো, আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। ক্লাসগুলো তো থরুলি একবার করবা, পাশাপাশি হচ্ছে আমার যে লাইভ ক্লাসগুলো এগুলো করবা। যাদের বেসিকে একটু দুর্বলতা কম, তারা হচ্ছে ওই ক্লাসগুলো মানে থরুলি একবার করে ফেলবা। পাশাপাশি এক্সাম, যার একদম অনেক বেশি দুর্বলতা, যার কোনো ধরনের দুর্বলতা নাই, সব পারো, তাদের সবার জন্য এক্সামটা মাস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি পরীক্ষারে যে ওরা হৃদয় এবং ফারহান বারবার বলতেছিল যে আগে থেকে যদি বাসায় প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে ওই জিনিসটা মিলাই ফেলতে পারবে। ওই হৃদয় মাত্র যেটা বললো যে কোশ্চেনটা যদি সে পরীক্ষা দিত এখানে, হয়তো বা ভুল করতো, এই পরীক্ষাতে ভুল হইতো, কিন্তু পরীক্ষা মেইন পরীক্ষাতে আর ভুল হইতো না, কারণ এখানে যে ভুলটা করছে যখন সলভটা দিতাম, সলভটা দেখে সে ঠিক করে তারপরে পরীক্ষাটা দিত। অতএব সবার ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে কম পারো বেশি পারো, তোমার এক্সাম গুলো খুব ভালোভাবে দিতে হবে, ঠিক আছে? আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। আর কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দিব, একটু কমেন্ট গুলো একটু দেখি। মাস্টার্স অনি মাহমুদ, থ্যাংকস এ লট কাইসার ভাই ফর ইওর কাইন্ড অ্যাডভাইস, থ্যাংকস। প্রাইভেট ইউনিভার্সিটি জয়েন করলে গভর্নমেন্ট জবে নেওয়া ইজি হবে কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে যদি তুমি মানে প্রাইভেট জবে মানে লেকচার হিসাবে জয়েন করো, তুলনামূলক টাইমটা একটু বেশি পাবো পড়াশোনা। প্রাইভেট জবে অত বেশি সময় পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে যদি তোমার একান্তই প্রয়োজন হয় যে তুমি প্রাইভেট জবে ঢুকবা, তাহলে তুমি হচ্ছে ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢুকতে পারো লেকচার হিসাবে। সিয়াম, প্রাইভেট ইউনিভার্সিটি লেকচার হিসাবে জয়েন করলে প্রেশার কেমন থাকে? এক্ষেত্রে জব প্রিপারেশন হলে টাইম কেমন লাগতে পারে জব পেতে? আর তুমি যদি হার্ড এন্ড সোল ট্রাই করো, ইনশাল্লাহ পারবা। আমার একটা ফ্রেন্ড আছে বা আরো কয়েকজন ফ্রেন্ড আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করে পাশাপাশি পিডিবিতে হয়েছে, তারপরে অন্যান্য জায়গাতেও জব পাইছে। অতএব মানে আশা করি সমস্যা হবে না। মানে তুমি যদি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে ঢুকো, বাকি টাইমটা একদম মানে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। আমি নিজে জব করতেছি পাওয়ার প্ল্যান্টের মতো একটা জায়গায়। পাওয়ার প্ল্যান্টে তুলনামূলক সবাই জানো যে ইমার্জেন্সি জব, এবং 24 আওয়ার্স মানে বিদ্যুৎ আছে মানে কি, এটা আমরা পাওয়ার প্ল্যান্ট চালাচ্ছি বলেই তো বিদ্যুৎ যাচ্ছে। সারা বাংলাদেশে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট একই সাথে মানে 24 আওয়ার্স কন্ট্রোল রুমে লোক থাকে। তো ওই জায়গাতে জব করেও আমি যে প্ল্যাটফর্ম চালাচ্ছি, সময় দিচ্ছি, আমার ফ্যামিলি আছে, সংসার আছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার মানে আগ্রহের উপর। তোমার নিজের যদি কনফিডেন্স থাকে, পারবে ইনশাল্লাহ। অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি তুমি লেকচার হিসাবে মানে টাক পাও বা চেষ্টা করে হয়ে যায়, আমার কাছে মনে হয় যে এই সুযোগটা মিস দেওয়া উচিত না, এটাতে জয়েন করে ফেলো। কিন্তু এছাড়া অন্যান্য প্রাইভেট জব যদি হয়, এই ক্ষেত্রে পড়ার সময় খুবই কম পাওয়া যায়। মানে আমার ফ্রেন্ড সার্কেল, আমি নিজে মানে সবার সাথে যতটুকু কথা বলছি এবং এই প্ল্যাটফর্মে থাকার কারণে যাদের সাথে কথা হয়েছে, প্রাইভেট জবে থাকলে মানে অন্যান্য জায়গাতে খুব বেশি সময় পাওয়া যায় না, কিন্তু একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিতে থাকলে সময়টা একটু বেশি পাবা। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, মাসুদুর রহমান, সাচ এ নাইস ডিসকাশন, নেক্সট আরো পাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। তোমাদের সবার কোঅপারেশন ছিল, আর তোমরা সবাই জয়েন করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সামনে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এরকম আরো কিছু মানে নিয়ে আসার জন্য। আসলে আমার কথা একই কথা শুনতে শুনতে, যেমন বাবা মা সবসময় ভালো কথা বলে, কিন্তু একটা সময় শুনতে শুনতে বিরক্ত লাগে। তা আমি যেহেতু 2 বছর যাবত এই প্ল্যাটফর্ম চালাচ্ছি, মেকানিক্যাল জব প্রিপারেশন, তা আমার কথা মোটামুটি তোমরা সবাই অভ্যস্ত হয়ে গেছো। যতটুকু বলার মানে কথাগুলো ইম্পর্টেন্ট, কিন্তু মনে হয় যে একই কথা তো বারবার শুনতেছি। তো এই জন্য নতুন যারা আসছে তাদের কথাগুলা মানে আশা করি শুনবা, পাশাপাশি নিজের লাইফে কাজে লাগাবা। আর ওই যে সুলাইতার যে আপু, ওই আপনি ছিলেন, আপনার কাছে পরামর্শ থাকবে যতটুকু সময় আছে এই সময়টা একটু ভালোভাবে কাজে লাগান। এটা জব পেয়ে গেলে এই যে আগের যে ডিপ্রেশন গুলো সব কেটে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, সামনে যে সার্কুলারই আসুক ওইটাতে আপনি যাতে জব পান, এরকম ভাবে প্রিপারেশন নেন। ঠিক আছে? আমার ভাই আমি ফায়াজ জোহান হচ্ছে আমার সবার ছোট ভাই, আপন ভাই হচ্ছে সলিমুল্লাহ মেডিকেলে আছে, জয়েন করছে। আচ্ছা, যখন বাসায় আসো ঘুরতে, যাই হোক ফোন দিব না। ঠিক আছে, তাহলে সবার প্রতি শুভকামনা থাকলো। আর সামনে ভালোভাবে পড়াশোনা করো। আর রমজান মাস, বেশি কথা বলবো না, শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ডিসকাশনটা আমি হচ্ছে রেকর্ড করে রাখবো স্ট্রিমিয়ার্ডে, তো
অনেক সময় রেকর্ডে একটু প্রবলেম হয় বা কয়েকদিন পরে আসে, তারপরে আমি হচ্ছে যদি সাথে সাথে চলে আসে তাহলে আমি হচ্ছে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো। আর কারো কোনো কোশ্চেন? রিসেন্ট যে বেসটা চলছে সেটা জয়েন করা যাবে? হ্যাঁ, শুনতেছেন কি? হ্যাঁ, জয়েন করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, জয়েন করতে পারবেন। আর আমার কোর্স সম্বন্ধে কারো কোনো কোশ্চেন থাকলে আমার পেজে নক দিও, তাহলে আমি হচ্ছে আনসার দিতে পারবো ইনশাআল্লাহ। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।